তো রেকর্ডিং অন করে দিচ্ছি, আমি রেকর্ডিং অন, আমরা ক্লাস শুরু করে দিই। তো আজকে আমাদের হচ্ছে কাজ ক্ষমতা শক্তি সলভ ক্লাস। ওকে, কাজ ক্ষমতা, দৌড় বেটা তোর ল্যাম্বো বেগুন বন্ধ হয়, সবজি আলার সবজি বিক্রি করতে চাইছে। কাজ ক্ষমতা শক্তি আজকে হচ্ছে আমাদের সলভ ক্লাস। আচ্ছা, তো আমরা প্রথমে এই সূত্র লিখে ফেলি যে আজকে মানে এই চ্যাপ্টারটাতে আমরা কি সূত্র এই পর্যন্ত পড়লাম বা কি সূত্র আমাদের কাজে লাগতে পারে সামনে। আজকে ক্লাসে হয়তো সব দিব না, আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব কাজ ক্ষমতা শক্তির, ওখানে ওগুলো লাগবে, ঠিক আছে। তো প্রথমে যে সূত্রটা আমরা লাগবে আমাদের সেটা হচ্ছে কাজের সূত্রটা, ওই যে কাজ সমান হচ্ছে বল এবং সরণের ডট গুণফল। বল এবং সরণের ডট গুণফল হচ্ছে আমাদের কাজ। এক্ষেত্রে আমাদের এফ ভেক্টর এবং আর ভেক্টরের ডট গুণন, কিন্তু ইভেনচুয়ালি আমাদের সূত্রটা কিন্তু এটা একমাত্র মানে এটাই কিন্তু ফাইনাল সূত্র না, এটা কিন্তু স্পেশাল কেসের ক্ষেত্রে এই সূত্রটা খাটে। এফ আর কস থিটা যদি হয় সেক্ষেত্রে খাটে, কিন্তু আমরা অরিজিনাল যে সূত্রটা পড়ছিলাম সেটা কিন্তু আমাদের ইন্টিগ্রেশন ছিল। তো সেই সূত্রটা ছিল আমাদের এরকম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু বাই দ্য, আমি এখানে এটাকে ভেক্টর বানাইছি কেন, একটু স্কেলার হবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর, এটা ছিল আমাদের মেইন সূত্র। এটা দিয়ে আমরা যে কোনো কিছু সলভ করতে পারবো, মানে যে কোনো কাজের সূত্র হিসাব আমরা এটা দিয়ে সলভ করতে পারবো। এফ ডট ডিআর। আচ্ছা, তুমি অবশ্যই এখানে ভেঙে এফ ডিআর কস্টটা লিখতে পারো, সেটা তোমার ব্যাপার, বাট সেক্ষেত্রে ডিআরটা কিন্তু বুঝতেই পারছো, ডিআরটাকে তুমি ক্ষুদ্র সরণ ধরে চিন্তা করছো। আচ্ছা, এটা গেলো একটা। ওকে, আরেকটা জিনিস আমি হয়তো তোমাদেরকে এখনো দিই নাই, সেটা হচ্ছে কৌণিক গতির ক্ষেত্রে কৃতকাজ। ধরো একটা বস্তুকে আমি কৌণিকভাবে ঘোরাচ্ছি, তো সেখানে নিশ্চয়ই বল না, সেখানে যে জিনিসটা যে দায়ী তার ঘোরানোর জন্য সেটার নাম হচ্ছে টর্ক। তো টর্কের জন্য কৃতকাজের যে সূত্রটা, এটা আমি তোমাদেরকে ওইভাবে প্রমাণ দেয় নাই বা ওইভাবে পড়াইও নাই, কারণ সামনে ওইরকম কোনো প্রশ্ন আসে নাই আমার। কিন্তু এটা তোমাদের লাগবে, হয়তো অ্যাসাইনমেন্টে লাগতে পারে বা কোনো জায়গায় লাগতে পারে। এটা হচ্ছে টাউ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। আমরা এই ক্ষেত্রে ধরে নিচ্ছি যে আমাদের টাউটা যদি কনস্ট্যান্ট হয়ে থাকে আর কি, টাউ যদি কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে তো এই সূত্র, আর টাউ যদি কনস্ট্যান্ট না হয়ে থাকে সেটা হয়তো আমি পরে অন্য একটা সময় বোঝাবো আলাদা করে, ঠিক আছে। এইটার মতোই কাহিনীটা। টাউ পরিবর্তনশীল হলে তো আমরা কি করবো বুঝতেই পারছো নিশ্চয়ই, তখন আমরা এটা করব যে টাউ ডি থিটা, তখন আমাদের লিমিট থাকবে থিটা ওয়ান থেকে থিটা টু। এখনই বলে দিলাম, তোমরা এতদিন ইন্টিগ্রেশন করছো, আমি অনেক তোমাদেরকে এই ধরনের সিচুয়েশনে আনছি যেখানে আমাদের জিনিসটা পরিবর্তনশীল ছিল, তখন আমরা ক্ষুদ্র পরিবর্তনের জন্য জিনিসটাকে ধ্রুবক ধরতে পারি। তো এই হচ্ছে সেই কেসটা, থিটা ওয়ান থেকে থিটা টু পর্যন্ত আমি টাউ ডি থিটা ইন্টিগ্রেশন করে ফেললাম। আচ্ছা, এইগুলো গেলে কাজের হিসাব তোমাদের লাগবে। এটা হচ্ছে কৌণিক গতির জন্য আর এটা হচ্ছে রৈখিক গতির জন্য। ফাইন। তো এখন হিসাবটা হচ্ছে, ধরো আমরা যদি এখন আমাদের যে প্রথম যে সূত্রটা ছিল যে গতিশক্তির পরিবর্তন সমান কৃতকাজ, তো সেটা কি ছিল, এই যে সেটা ছিল এরকম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এটা ছিল প্রথম ক্যাটাগরি সূত্র, এটাকে আমি ক্যাটাগরি ওয়ান হিসেবে দিয়ে দিলাম। এটা হচ্ছে ক্যাটাগরি ওয়ানের সূত্র। ক্যাটাগরি টুতে যদি আমরা এখন আসি, যদি আমরা প্রমাণ করার সময় আমরা গতিশক্তি থেকেই কাজের সংজ্ঞা দিয়েছিলাম, গতিশক্তির পরিবর্তন সমান কৃতকাজ, এটা আমরা সংখ্যায় নিয়েই আসছিলাম গতিশক্তি থেকে। তারপরেও আমি যে সিরিয়ালটা ফলো করছি সেটা হচ্ছে তোমরা যেভাবে পাওয়া বইয়ের মধ্যে ওইটা। তো ই কে অথবা গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, সেটা আমরা জানি। ওকে, আবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, সেটা আমরা ইউজ করব অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন আমরা কাজ করি, তখন তো আমাদের কাজ হয় এম জি ইন্টু উলম্ব সরণ, তাই তো। তারপরে আমরা দেখব যে আমাদের ইপি সমান অথবা পটেনশিয়াল এনার্জি সমান এম জি এইচ এট দ্য সেম টাইম। ওকে, আর এটাও আমরা জানি যে যদি সংরক্ষণশীল বল হয়ে থাকে, বলটা যদি সংরক্ষণশীল হয়ে থাকে, আমি মিউট করে লিখছি, তোমরা জাস্ট দেখতে থাকো।
আচ্ছা, সো এটা ছিল আমাদের পি সমান ক্ষমতা সমান ছিল এফ ডট ভি। ওকে, ক্ষমতা হচ্ছে এফ ডট ভি। আর আমরা যদি ক্ষমতাকে ভেক্টর আকারে প্রকাশ করি, ভেক্টরের গুণ দিয়ে প্রকাশ করে এই জিনিসটা হবে এরকম এফ ভি কস থিটা। অরিজিনালি এরকম। ম্যাক্সিমাম টাইম তোমরা এটা নিয়ে কাজ করে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না। কারণ ম্যাক্সিমাম টাইম বল যেদিকে থাকবে ব্যাগটা ওই দিকে থাকবে, কিন্তু কিছু কেস আসতে পারে এমন যেখানে বল এবং ব্যাগের মধ্যে কোণ আছে, তখন কিন্তু তোমার এই সূত্রটা ব্যবহার করতে হবে, এফ ভি কস থিটা অথবা এফ ডট ভি, এটা ইউজ করতে হবে। তো এই হচ্ছে সর্বসাকুল্যে তোমাদের ম্যাথ মানে প্রবলেম কি বলি, সূত্র, যেগুলো তোমাদের মেইন বইয়ের প্রবলেমগুলো সলভ করতে লাগবে। এইটা হয়তো কালে ভদ্রে লাগতে পারে, খুব একটা বেশি লাগবে না। বাট এই যে এই দুইটার মধ্যে এটাও খুব একটা বেশি লাগবে না, বিকজ এইটা যখন লাগে সেটা ইউজ করে তুমি সূত্র প্রমাণ করে ফেলেছ। সূত্রগুলো কিন্তু তুমি মুখস্থই বসাবা। এই যে এটা ইউজ করেই তো আমরা সূত্রগুলো প্রমাণ করছি, তাই না? যে আমাদের ক্ষুদ্র সরণ ধরে আমরা ক্ষুদ্র কাজ হিসাব করলাম, তারপর ইন্টিগ্রেশন করে টোটাল কাজ পেয়ে গেলাম। সো ক্ষুদ্র মানে এই যে জিনিসটা, এটা ধরে নিয়ে বিভিন্ন কেসের ক্ষেত্রে আমরা অলরেডি সূত্র প্রমাণ করে ফেলছি, যেটা হচ্ছে স্প্রিং এর জন্য আমরা খাটাই। ঠিক আছে, সো এটা খুব একটা বেশি যে ইউজ করবে এমন না, বাট মনে রাখা দরকার, সেজন্য এটা রেখে দিলাম। কারণ কখন এমন সিচুয়েশন আসতে পারে যখন তোমার নিজে থেকে এই সূত্রটা ইউজ করার প্রয়োজন পড়তে পারে, সেই জন্য। আর এই সেটের মধ্যে দিয়েছি আমি বিভিন্ন ধরনের শক্তি সংরক্ষণশীলতার ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করবো সেটা। তারপরে দিলাম এখানে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এই যে স্প্রিং সংকোচন বা প্রসারণিত কাজ। যদি আমরা স্প্রিংকে সাম্যাবস্থা থেকেই এক্স পরিমাণ সরণ ঘটাই, তাহলে তো হাফ কে এক্স। আর যদি স্প্রিংটা অলরেডি কিছুটা সরণ থাকে, তার মানে এক্স আই পরিমাণ সরণ থাকে, তাহলে ফাইনালি যদি আমি তাকে এক্স এফ পর্যন্ত নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কৃত কাজ কি হবে ওইটা হচ্ছে এখানে। আর পি সমান ডাব্লিউ বাই টি, এটা সমান পি বাই পি প্রাইম। ওকে, আর পি সমান এফ ভি, এটা তো পড়াইছি তোমাদেরকে আমি। পি সমান এফ ভি কস থিটা মানে কি, পি ইজ ইকুয়াল টু এফ ডট ভি। যদি ব্যাগ এবং বলের দিক একে দিকে থাকে তখন cos 0 ডিগ্রি, তখন আমরা এই সূত্র পাচ্ছি, এবং এটাই তোমাদের ম্যাক্সিমাম টাইম লাগবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের সূত্রাবলী। ঠিক আছে, এখন আমরা ইজি থেকে হার্ডার এরকম প্রবলেম সলভ করে থাকি, আস্তে আস্তে দেখতে থাকি। প্রথমে একদম ইজি একটা প্রবলেমটা হচ্ছে 2 নিউটন বল। আচ্ছা, 2 নিউটন বল নির্দিষ্ট ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে 5 মিটার দূরে সরে গেল। কাজের পরিমাণ নির্ণয় করো। এটা নিশ্চয়ই পারবা। একটা বস্তুকে প্রশ্নে বলা আছে, একটা বস্তুকে 2 নিউটন বল প্রয়োগ করা হলো। এই যে একটা প্রশ্ন দিলাম এখানে, একটা বস্তুকে 2 নিউটন বল করা হলো, নির্দিষ্ট ভরের একটা বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ। তাহলে আমি 2 নিউটন বল যদি প্রয়োগ করে থাকি, বস্তুটা আমার বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে কতটুকু সরে গেল? 5 মিটার দূরত্ব সরে গেল। 5 মিটার সরে গেল। ওকে, তো এখন তো চোখের সামনে আছে সবকিছু। এটা হচ্ছে 2 নিউটন, আর এদিকে হচ্ছে 5 মিটার। আর কোনটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। যে আনসারটা মুখস্থ, কাজ সমান কি, বল ইন্টু সরণ ইন্টু কস থিটা, এফ এস কস থিটা। দেখো কি আসে, এফ হচ্ছে 2, এস হচ্ছে 5, কস 60 সমান হচ্ছে হাফ। তাহলে হাফ এবং 2 কাটাকাটি, তাহলে থাকবে শুধুমাত্র 5 জুল। ডান, প্রথম প্রশ্ন ডান। দ্বিতীয় প্রশ্ন দেখো একটু, এখানে বলছে একটি মসৃণ অনুভূমিক তলের উপর অবস্থিত একটি ব্লককে 80 নিউটন পার মিটার বল ধ্রুবকের একটি স্প্রিং এর সাথে সংযুক্ত করা হলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চিত্রটা এঁকে দিই, বাংলা না লিখে। একটা মসৃণ সমতল, মানে একটা মসৃণ তলের উপর, অনুভূমিক তল অবশ্যই, একটা স্প্রিংকে রাখা হলো এবং তার সাথে একটা ব্লককে বেঁধে রাখা হলো। এবং এই যে স্প্রিংটা, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 80 নিউটন পার মিটার। ওকে, সাম্যাবস্থা থেকে স্প্রিংটাকে আমি কতটুকু সংকুচিত করলাম? সেটাকে সংকুচিত করলাম 3 সেন্টিমিটার। সাম্যাবস্থা থেকে স্প্রিংকে সংকুচিত করা হলো 3 সেন্টিমিটার। অর্থাৎ আমি এটার উপর বল প্রয়োগ করে এটাকে এখানে নিয়ে আসলাম। এই যে পরের অংশে আমি তাকে এখানে নিয়ে আসছি। তো এই যে তাকে আমি সংকুচিত করলাম, এই সংকুচনের পরিমাণটা হচ্ছে 3 সেন্টিমিটার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ব্লকটিকে তার ফাইনাল পজিশন কত হবে বলো তো? আমি কি ফাইনাল পজিশন তার 3 সেন্টিমিটার বলবো নাকি -3 সেন্টিমিটার বলবো? একটু চিন্তা করে বলো। তার যে ফাইনাল পজিশন, এই যে সে এখানে আছে, এই যে সেই পজিশন আছে স্প্রিংটা এখানে, এই পজিশনটাকে আমি কি নেগেটিভ 3 সেন্টিমিটার বলবো নাকি পজিটিভ 3 সেন্টিমিটার বলবো? নর্মালি আমরা যদি একটা সাম্যাবস্থা বলি, এটা সাম্যাবস্থা থেকে ডান দিকে গেলে সেই সরণটাকে আমরা পজিটিভ বলবো। তাহলে আমরা যেহেতু সাম্যাবস্থা থেকে বাম দিকে গেছি,
সংকুচিত করছি মানে কি সাম্যাবস্থা থেকে বাম দিকে গেছি, তার মানে হচ্ছে তার সরণটা এখানে নেগেটিভ। কারণ আমরা কনভেনশনটা ফলো করব যে আমরা যদি ডান দিকে যেতাম সেক্ষেত্রে বলতাম পজিটিভ সরণ, আমরা যদি বাম দিকে যাচ্ছি সেটাকে বলবো নেগেটিভ সরণ, কারণ সাপেক্ষে কিন্তু আমাদের এই জায়গাটা স্প্রিং এর সাম্যাবস্থাটা হচ্ছে আমাদের সাপেক্ষ, তাহলে এইদিকে গেলে বলবো পজিটিভ, ওই দিকে গেলে বলবো নেগেটিভ। ওকে, সো এখন আমরা বলবো যে এক্সএফ সমান -3 সেন্টিমিটার। ঠিক আছে, এক্সএফ সমান -3 সেন্টিমিটার, অর্থাৎ ফাইনাল যে পজিশন তো তার সেটা হচ্ছে -3 সেন্টিমিটার। এখন তাকে আমরা এটা এক্সএফ না, সরি, এটা তার ইনিশিয়াল পজিশন, মানে আমরা এখান থেকে তাকে যাত্রা করানো শুরু করব। ঠিক আছে, তার ইনিশিয়াল পজিশন আমরা এটাকেই ধরবো যে এক্স আই, খেয়াল করবেন প্রশ্নটা, এক্স আই সমান -3 সেন্টিমিটার থেকে তার ইনিশিয়াল পজিশন আমরা এই জায়গা থেকে তাকে দেখা শুরু করছি। ঠিক আছে, তো -3 সেন্টিমিটার থেকে এক্স এফ সমান 0 সেন্টিমিটার অবস্থানে আনতে, এক্স এফ সমান 0 সেন্টিমিটার অবস্থানে আনতে স্প্রিং বল দ্বারা কি পরিমাণ কাজ হয়েছে এটা একটু হিসাব করে দাও তো। স্প্রিং বল দ্বারা কি পরিমাণ কাজ হয়েছে? কাজ করেছে লাইন দিয়ে জীবনে একটু সুখ করি। করে ফেলো, সময়টা কম। একজন অলরেডি আনসার দিয়ে দিছে, বাও, দুইজন আনসার দিয়ে দিছে। আচ্ছা, আসলান মুসা বলছে, একজন বলছে, দুইজন আনসার দিছে আলটিমেটলি, একজন বলছে -0.036, একজন বলছে -26.66। তোমাদের আনসারের মধ্যে এত ফারাক কেন? এত ফারাক তো হওয়ার কথা ছিল না। একটু দাঁড়াও, আমি আজকের ক্লাসটা আমাদের ফেসবুক গ্রুপ থেকে লাইভ দিয়ে দিই। আজকে ভালো লাগতেছে না, লাইভ দিলে ভালো লাগে, মনে হয় যে আরো দুইজন এক্সট্রা দেখলো ক্লাসটা, লাইভে ভাব আছে একটা। আর সব ক্লাস তো দিলাম সব মানুষে। আচ্ছা, দাঁড়াও, ওয়ার্ক এনার্জি, একটু দাঁড়াও আমি সবটা দিয়ে দিই। সলভ একাডেমিক, পরে আবার এডমিশন আশা করে বসে থাকতে হবে না আমার কাছে এখন। আচ্ছা, একটু ওয়েট করো। শিট, আচ্ছা, আমি মোবাইল একটু চেক করে দেখি লাইভ গেছে কিনা। ওকে, ওয়েট করে দাও। সাফায়েত কি ক্লাসে আছো? সাফায়েত, ওকে, তুমি ম্যাথটা করো নাই না ভাইয়া, নাকি তোমার ঘুমে ধরছে আমার মতো? আমি এই জন্যই লাইভ দিছি, আজকে ঘুম ধরছে আমার। আচ্ছা, করে ফেলো ম্যাথটা করে ফেলো। আচ্ছা, তুমি তাহলে প্রসেসটা বলো কি করতে হবে। স্প্রিং এর ইনিশিয়াল পজিশন দেয়া আছে, ফাইনাল পজিশন বলা আছে, আমরা কি করতে পারি এই কাজ নির্ণয় করার জন্য? আমরা কিন্তু আগের পাতায় সূত্রটা পড়ছি, একটু সবাই তাকাও, সূত্রটা একটু ভালো করে দেখে ফেলো, আগের পাতার অংশটা একটু দেখে ফেলো, সূত্রের অংশটা দেখে ফেলো। এই যে স্প্রিং এর সূত্রটা এখানে দেয়া আছে, স্প্রিং সংকোচন বা প্রসারণ করতে কৃতকাজ, তো এখানে কিন্তু সূত্র তোমার সামনে দেয়া আছে, দেখো এই যে একটা পজিশন দেয়া আছে, আমরা আরেক পজিশনে যেতে চাই, যে এই যে হাফ কে এক্স এফ স্কোয়ার্ড মাইনাস হাফ কে এক্স আই স্কোয়ার, তাহলে আমাদের ইনিশিয়াল পজিশন হচ্ছে -3 সেন্টিমিটার, তাহলে তুমি এক্স এর জায়গায় -3 বসাও। ঠিক আছে, আর এক্স এফ এর জায়গাটা কত? 0, তাহলে আনসারটা কি আসতেছে? কাজ আসতেছে নেগেটিভ। এই তো, এখানে কাজ শেষ। তোমাদের দুইজনের দুইটা আনসার আসছে, এটাই হচ্ছে সবচেয়ে মানে আশ্চর্যজনক বিষয়, যে আনসার দুইজনের দুইটা আসবে কেন, একই তো সূত্র। এখন খেয়াল করো, তো এটা তো বুঝলাম আমরা যে এটার আনসারটা কি হবে, না করে আমরা আনসারটা কিভাবে হবে সেটা আমরা করে ফেললাম, যে আমাদের সূত্রটা হচ্ছে নেগেটিভ হবে না, আমি এখানে বলতেছি কি কি হবে, পজিটিভ হবে তো, 0 -3 হবে। আমি সেটা ঠিক করব, তোমরা একটু দেখো। তো সূত্রটা হচ্ছে হাফ W = ½ K × XF স্কোয়ার্ড
মাইনাস হাফ কে ইন্টু এক্স আই স্কোয়ার। এই জিনিসটা কিন্তু আমাকে বলে দেয়া নাই, ঠিক না? তো আমি কিন্তু সূত্র একটাই পড়ছি, হাফ এক্স এফ স্কোয়ার মাইনাস হাফ এক্স আই স্কোয়ার, ঠিক আছে? তো আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে হাফ কে এক্স এফ কত আমাদের, এক্স এফ হচ্ছে আমাদের এই যে 0, তো 0 স্কোয়ার লিখে ফেললাম, মাইনাস হাফ কে এক্স আই কত আমাদের -3, তো -3 হোল স্কোয়ার। তাহলে এই জায়গাটা তো 0 হয়ে গেলে পুরোটা, তো আমাদের এখানে আসলে মাইনাস হাফ কে এর জায়গায় বসাবো 80, আর 3 এর জায়গায় এখানে কিন্তু আমাদের 3 বসানোর কথা না, এখানে কিন্তু আমাদের 0.03 বসানোর কথা, কারণ এটা তো আমাদের মিটার নিতে হবে, তাই না? সো মাইনাস 0.03 হোয়াট এভার, মাইনাস তো প্লাস হয়েই যাবে। 0.03 হোল স্কোয়ার সমান কত বলো তো একটু? 0.03 হোল স্কোয়ার সমান কত আসবে? 0.009 নাকি কি আসে? আরে এইসব গুণ আমি একদমই পারি না। 0.03 0.03 দিলে 9 0 0 0, আচ্ছা 1 2 3 4 1 2 3 4, 0.009 009, তাই তো? তাহলে মাইনাস হাফ ইন্টু 80 ইন্টু 0.0009, এটা কিন্তু পজিটিভ হয়ে গেল। আর এটা তো আমাদের 0, এটা আমি লিখছি কেন বুঝলাম না। আচ্ছা এটা এটার জন্যই লিখছিলাম, সরি। এই হচ্ছে আমাদের আনসার। এটা কত হয় বলো তো? মাইনাস হাফ ইন্টু 80 সমান 40, 40 ইন্টু 0.0009, এটা কত হয়? দেখি তো। আচ্ছা এটা হচ্ছে 9 ইন্টু 10⁻⁻4 সম্ভবত, এবং এটা নেগেটিভ। এখানে তো নেগেটিভ আসছে, বাট এটা কেন পজিটিভ হবে সেটা বলে দিই। কারণ প্রশ্নে বলছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এখন দেখো তো, স্প্রিং বলের জন্য কি সে এই পজিশন থেকে এই পজিশনে আসছে না, মানে 0 মানে -3 পজিশন থেকে আবার 0 পজিশনে আসবে না ব্যাক করে, তাই তো? এখানে তো আসবে ভাইয়া একটা সময় করে। হ্যাঁ বলো। এটা 9 × 10⁻⁴ না তো, যে 0.36 না? কত হয় বলো, আমি দেখে বসাই দিচ্ছি একজন একটা। ও, কত হয়? 40 ইন্টু 0.0039, 4 নং 37, 3 পয়েন্ট সামথিং থাকবে আর কি। 0.036। হ্যাঁ 0.036 জুল, তাই তো? এই হচ্ছে কথা। হ্যাঁ 0.036 জুল, এবং সেটাকে আমরা লিখতে পারি এইভাবে সাইন্টিফিক মেথডে, 3.6 ইন্টু 10⁻² জুল। ওকে, এখন এই কথাটা একটু খেয়াল করা লাগবে, কার দ্বারা কৃতকাজ বলছে সেটার উপর ডিপেন্ড করে তুমি পরীক্ষায় আনসারটা পজিটিভ দিবা নাকি নেগেটিভ দিবা। কারণ পরীক্ষার জন্য সময় কিন্তু তুমি বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজের জন্য আলাদা সূত্র মুখস্থ করবে না, এটা হচ্ছে প্রথম কথা। আর ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করে তোমার আনসার পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে, সেটা হচ্ছে কথা। এখন খেয়াল করো, ইনিশিয়াল পজিশনের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে না আসলে। ওকে যাই হোক, সো এখন খেয়াল করো, আমাকে বলছে এখানে যে বলের দ্বারা কৃতকাজ, তো বলের দ্বারা কৃতকাজ হচ্ছে যদি বল যেদিকে থাকে সরণটা সেদিকেই থাকে, সেক্ষেত্রে আমার কৃতকাজ হবে পজিটিভ। আর যদি বল যেদিকে থাকে সরণটা ঠিক তার বিপরীত দিকে হয়, সেক্ষেত্রে কাজ হবে নেগেটিভ। এখানে দেখো তো, এখানে কি আমার বস্তুটা এই যে এই পজিশন থেকে, এই যে এখান থেকে একটু পরে আবার এখানে চলে আসবে স্প্রিংটা, একটু পরে যে আবার এখানে আসবে স্প্রিংটা, এটা তো স্প্রিং এর দ্বারা কৃতকাজ হয়েছে। কারণ কি, স্প্রিং যেদিকে তাকে নিতে যাচ্ছে সে ওই দিকেই সরণ হয়েছে তার, তাই তো? সো এই ক্ষেত্রে আমাদের কাজটা কি হবে, পজিটিভ হবে। সো এই ধরনের প্রশ্ন নরমালি এমসিকিউতে আসে। এমসিকিউতে যদি আসে তাহলে ডিরেক্ট তো বুঝে যাবা যে আনসারটা এখানে পজিটিভ হওয়ারই কথা, তোমার হিসাবে নেগেটিভ আসলেও এটাকে পজিটিভ বানিয়ে দিতে হবে। ওকে, এটা মাথায় রাখবে। আর যদি এখানে বলতো যে আমি যখন সংকুচিত করছি তখন যদি বলতাম স্প্রিং এর দ্বারা কৃতকাজ কত, যখন সংকুচিত করছিলাম 0 থেকে যখন আমি তাকে -3 নিয়ে গেছি, তখন যদি সেম প্রশ্ন করতো যে স্প্রিং এর দ্বারা কৃতকাজ, তখন হতো নেগেটিভ, কারণ তখন স্প্রিং বাধা দিচ্ছে কন্টিনিউয়াসলি, এবং সেই বাধার বিরুদ্ধেও সে 3 সেন্টিমিটার পরিমাণ সংকুচিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের কাজটা হতো, সেম কাজ আসতো 0 থেকে -3 গেলে সেম কাজ আসতো, বাট ওটা হয়তো নেগেটিভ। ওকে, সেই জিনিসটা মাথায় রাখা লাগবে। বিকজ এইখানে তোমাকে সূত্র দিয়ে টেস্ট করছে না, তোমাকে কনসেপ্ট দিয়ে টেস্ট করছে। কারণ সূত্র তুমি স্যার জানে যে তুমি ভালো করেই পারো, হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার। সেটা বুঝতে চাচ্ছে যে তুমি পজিটিভ নেগেটিভ বোঝো কিনা। এখানে পজিটিভ নেগেটিভ বোঝাটাই মুখ্য বিষয়, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এটা আরেকটা ম্যাথ দেখি এখন, এটা খুব ইজি একটা ম্যাথ, এটাকে সেভ করে দিই, তারপরে পরেরটাতে যাই। ওকে, এরপরের ম্যাথটা একদম ইজি। এটা হচ্ছে একটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার লম্বা একটি হেলানো তলের পাদদেশ থেকে শীর্ষদেশে 10 কেজি ভরের একটি ব্লককে তুলতে হবে। তলকে ঘর্ষণহীন ধরে ব্লকটি ধ্রুব গতিতে তুলতে কত কাজ করতে হবে নির্ণয় করো। আচ্ছা, বলটিকে ধ্রুব গতিতে তুলতে হবে মানে কি, আমি চিত্রটাকে এঁকে দিই তারপরে বোঝাচ্ছি কাহিনীকে। আমাদের এই তলটা 60 ডিগ্রি কোণে হেলানো। ওকে, 60 ডিগ্রি কোণে হেলানো একটা তল আছে আমাদের, এই যে
60 ডিগ্রিস। আচ্ছা, আর সরণটা হচ্ছে কতটুকু হবে? 5 মিটার হবে, তাই তো? 5 মিটার সরণ হবে আমাদের। এখন এই হাইটটা আমরা জানি না। আমাদের যে বস্তুটা আমরা তুলে নিয়ে আসবো এই তল বরাবর, সেটা হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু। সেটা হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু। 5 কেজি না, 10 কেজি দেওয়া আছে প্রশ্নের মধ্যে। হ্যাঁ, 10 কেজি ভরের একটা বস্তু, 10 কেজি। ওকে ওকে, 10 কেজি ভরের বস্তু দেওয়া আছে। এখন তলকে, এই যে তলটা, এই তলটা কিন্তু ঘর্ষণহীন, এই তলের মধ্যে কোনো ঘর্ষণ নাই, তাহলে ঘর্ষণ বল জনিত কোনো বাধা বল আমাদের থাকবে না। সো এখানে আমরা সংরক্ষণশীল বলই পাচ্ছি, বিকজ আমাদের হিসাবের মধ্যে যদি অসংরক্ষণশীল বল একটা চলে আসে, তাহলে কিন্তু আমাদের ওই আদি শেষ আমরা হিসাব করতে পারি না এইভাবে। ঠিক আছে, তো এখন কিন্তু এটা হিসাব করতে পারবো। তো এখন একটু ভালো করে তাকাও, আমরা যদি এখানে এটা ইউজ করি, আমরা একদম মূল সূত্র যদি চলে যাই, যে সরণ এবং মূল সূত্র হচ্ছে কি? মূল সূত্র হচ্ছে W ইজ ইকুয়াল টু Fs cos থিটা, বল ইনটু সরণ ইনটু বল এবং সরণের মধ্যবর্তী কোণের কি? মধ্যবর্তী কোণের cos। আচ্ছা, তো দেখো এখানে আমার সরণটা কোন দিকে হচ্ছে, ভালো করে তাকাও। সরণটা হচ্ছে এই যে এই বরাবর 5 মিটার হয়েছে, এখান থেকে এই বরাবর 5 মিটার সরণ হয়েছে, এই যে 5 মিটার সরণ। ওকে, এবং তার উপর যে বলটা কাজ করছে, সেই বলের পরিমাণটা কিন্তু এই যে এটা, এই পরিমাণটা কত বলো তো? এটা কি অভিকর্ষজ বল না, অথবা বস্তুর ওজন না, mg? তাহলে একটু তাকিয়ে বলো তো যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 150। 90 প্লাস 60 সমান 150 হবে। ঠিক আছে, আমরা এটাই বসাই দিই এখানে। এটা কি হবে? f সমান তো হচ্ছে আমাদের mg, তো m ইন্টু আমরা g এর জায়গায় g এর মানটা হিসাবে সুবিধার্থে 10 ধরে বসে থাকি, তো 10 ইন্টু 10 হচ্ছে তার ওজন, ইন্টু তার সরণটা কতটুকু? 5 মিটার। তাহলে এখানে কত লিখবো? cos 150। তাহলে আনসারটা কত আসে বলো তো? 424 ইন্টু 424.35 আসে মেবি। ভাই 420। হ্যাঁ, এটা আনসার। কি ডিরেক্ট? আচ্ছা, শেষ হ্যাঁ, করবেন? ডিলিট করা যায়, করা যায়, আমি তো ওইভাবে তো করাবো না না না, ওইভাবে। বলতেছি ডিরেক্ট এইভাবে করব নাকি ওইভাবে করতে হবে? ওই যে জি সাইন থিটার অপোজিটে কাজ, সরি কস থিটার অপোজিটে কাজ করবো, ওইটা লিখবো? তুমি যে অপোজিটে কাজ করছো সেটা কিন্তু তোমার এইখানেই ধরা পড়ে গেছে। না, এটাই তো, এখানে তো আমরা ডিরেক্ট করে ফেলছি। ওইটা কি হুম, খাতায় লিখবো না এইভাবে না, করলেই হবে? এইভাবে করলে তোমাকে কেউ এক মার্কও কাটবে না। আচ্ছা, এইভাবে করলেও ফাইন, কমপ্লিটলি ফাইন। আমি ওইভাবেও করাবো, সমস্যা নেই। তাহলে দেখো এখন এই যে 10 ইন্টু 10, এটা 100 ইন্টু 5 ইন্টু কজ 150 কত? 180 মাইনাস 30 মনে হয় নাকি? তো কজ 180 মাইনাস 30 মানে মাইনাস কস 30। তো কস 30 মানে কত? √3/2, মাইনাস √3/2। এতটুকু করলাম, বাকিটা আশা করি বুঝবা যে এটা হবে 50 ইন্টু 5 ইন্টু √3, সামনে একটা মাইনাস থাকবে। 5×50 হচ্ছে সামথিং সামথিং ইন্টু √3, কত আসে? ওই তো যেটা লিখছিলাম ওইটাই আসবে, 424.35 জুল। এবং এটা নেগেটিভ ওয়ার্ড। কেন খেয়াল করে একটু ভালো করে, নেগেটিভ ওয়ার্ড। আমরা কিন্তু ক্লাসের শুরুতেই বলছিলাম, যখন আমরা কাজ ক্ষমতা শক্তি বেসিকগুলো পড়ি, তখন বলছিলাম এটা, যে থিটা যখন লেস দেন 90 ডিগ্রি থাকবে, তুমি এটাকে বলবা বলের দ্বারা কাজ অথবা ধনাত্মক কাজ। সেটা হয়ে অটোমেটিক্যালি হয়ে যাবে ধনাত্মক কাজ। কিন্তু থিটা যখন গ্রেটার দেন 90 ডিগ্রি, এটা হয়ে যাবে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। এবং সেই দায়িত্ব কিন্তু তোমার কস থিটার মধ্যেই দেয়া আছে। কজের ভিতরে অটোমেটিক্যালি সূক্ষ্মকোণ থাকলে সে পজিটিভ দেয়, এবং স্থূলকোণ থাকলে সে অটোমেটিক্যালি নেগেটিভ দেয়। সো এই প্র্যাকটিসটা ভালো। বল এবং সরণের মধ্যবর্তী কোণটা এভাবে বের করে ফেলে কাজ করাটা আসলে ভালো, কারণ সেক্ষেত্রে তোমার ওই টেনশনটা করতে হচ্ছে না যে আমি নেগেটিভ ধরবো নাকি পজিটিভ ধরবো। তোমার চোখের সামনেই এখন নেগেটিভ আনসার চলে আসবে। ওকে, এই হচ্ছে কথা, ঋণাত্মক কাজ। এখন কোন বলের দ্বারা ঋণাত্মক কাজ, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। এটা কিন্তু অবিকর্ষ বলের দ্বারা ঋণাত্মক কাজ। এখন যদি আমি তোমাকে বলি যে যে মানুষটা এই 10 কেজি ভরের বস্তুকে এখান থেকে এখানে নিয়ে আসছে, তার ক্ষেত্রে কি আমাদের কৃত কাজ নেগেটিভ হবে? না, তার ক্ষেত্রে নেগেটিভ হবে না, কারণ সে কিন্তু অবিকর্ষ বলের বিরুদ্ধে বল দিয়ে দিয়ে তাকে তুলছে। তাহলে সে যেদিকে বল দিচ্ছে, বস্তুটা কিন্তু ওই দিকেই উঠছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। তো এটা হচ্ছে ঋণাত্মক কাজ হবে। আর থিটা যদি 90 ডিগ্রি হয়, সেটা তো জানোই তোমরা, থিটা যদি 90 ডিগ্রি হয় আমাদের কাজটা হবে শূন্য কাজ, কোনো কাজ হবে না। ওকে, এই সেম ম্যাথটাই আমরা অন্য মেথডে করি, অ্যানাদার মেথড। একটু খেয়াল করো। সো এটা কিভাবে করা যায় খেয়াল করো ভালো করে। আমরা যদি এখানে অন্যভাবে তাকাই একটু, আমরা যেভাবে জ্যামিতিকভাবে পড়ে আসছি ওইভাবে পড়ি। ধরো এই হচ্ছে আমাদের,
আমরা তো নরমালি লম্ব টেনে অভ্যস্ত। আমরা যেভাবে সূত্র পড়ে আসছি যে বল ইনটু বলের দিকে স্বর্ণের উপাংশ, তো স্বর্ণের উপাংশ তো আমরা টু বি অনেস্ট এইভাবে টানতে পারবো না। বল যদিও নিচের দিকে, কিন্তু আমার পক্ষে তো স্মরণ থেকে এই দিকে মানে উপাংশ টানা সম্ভব না। তো আমরা যদি ওই ফ্যাশনে যেতে চাই, সেক্ষেত্রে আমার অবশ্যই বলের উল্টা দিকে টানা লাগবে লম্বটা, যদি লম্ব টেনে কাজ করতে চাই, উপাংশ নিয়ে কাজ করতে চাই। ওকে, তখন আমার স্মরণের উপাংশ হবে এই বরাবর। এখন একটু ভালো করে যদি তাকাও, আমি একটু ডটটা একটু সুন্দর করে দিই। এই যে আমি এখন স্মরণ থেকে লম্ব টানবো, তো এই হচ্ছে স্মরণের উপাংশ বলের দিকে বা বলের বিপরীত দিকে বলতে পারে, কোনো সমস্যা নেই। এখন খেয়াল করো তো, এই জিনিসটা যা, এই জিনিসটা কি তাই না? তো এইটাকেও আমি এইচ বলতে পারি। তো সূত্রটা কি ছিল? বল ইনটু বলের দিকে স্মরণের উপাংশ, তাই তো? তাহলে বল তো আমাদের এফ সমান এম জি আছে, বলের দিকে স্মরণের উপাংশ কি এইচ না? এই যে এইচ। তো এম কত? এম হচ্ছে এফ হচ্ছে এমজি আর এইচ। তাহলে মাথায় রাখবা, যখনই তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছো বা অভিকর্ষ বলের দ্বারা কাজ করছো, সব ক্ষেত্রেই তোমাকে তো শুধুমাত্র এই একটা সূত্র জানলেই কাজটা চলে যায়, তোমার এটা না জানলেও চলবে। এটা তুমি এটা তো না জানলে চলবে বলা আসলে উচিত না, কারণ এটা তুমি জানোই, এফ এস কস থিটা তো তোমার জানতেই হবে। তো সেক্ষেত্রে তুমি ওই মেইন মেথডটা ফলো করলা, যে থিটা হচ্ছে স্মরণ এবং বলের মধ্যবর্তী কোণ, সেটা এখানে 150 আসছে, সেজন্য আনসার অটোমেটিক্যালি নেগেটিভ চলে আসছে। বাট তোমার যদি এইভাবে যেতে ইচ্ছা না করে, তুমি যদি দেখো যে অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ অথবা অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, সেক্ষেত্রে তুমি এটা জানো যে অভিকর্ষ বলের দ্বারা হোক অথবা বিরুদ্ধে হোক, সব ক্ষেত্রেই আমাদের আনসার হচ্ছে এমজি ইন্টু উলম্ব সরণ। তো এমজি তো বস্তুটার ওজন, আর এইচ হচ্ছে উলম্ব সরণ। এখন যদি অভিকর্ষ বলে মানে লুকটা টেনে তুলে কেউ না কেউ তো ব্লকটাকে উপরে তুলছে, তো প্রশ্ন যদি করে লোকের দ্বারা কৃত কাজ অথবা মানুষের দ্বারা কৃত কাজ, সেটা হবে পজিটিভ। আর যদি বলে সেম প্রশ্নটাই অভিকর্ষের দ্বারা কৃত কাজ বা পৃথিবীর দ্বারা কৃত কাজ, সেটা হবে নেগেটিভ। এই জিনিসটা তোমার ম্যানুয়ালি মাথায় রাখা লাগবে তখন, ঠিক আছে? আর এইটা ম্যানুয়ালি রাখা খুব একটা বেশি কঠিন কিন্তু না, কারণ লোকটা যদি বস্তুটাকে তুলে নিয়ে আসে, সে কিন্তু বস্তুটাকে কন্টিনিউয়াসলি এদিকেই তুলতে যাচ্ছে, তো সে বস্তুটাকে তো আর ইভেন্চুয়ালি এদিকেই তুলে নিয়ে আসছে। আর অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি বলো, অভিকর্ষ বল কন্টিনিউয়াসলি নিচের দিকে বল দিচ্ছে এবং বস্তুটা আস্তে আস্তে তাকে তার বিপরীত দিকে এখানে গিয়ে জমা হয়েছে। তো অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হলে সেম ঘটনাকে আমরা বলবো নেগেটিভ ওয়ার্ক, আর মানুষের দ্বারা কিছু কাজ বললে, যদি মানুষটা তাকে টেনে উপরে নিয়ে আসে, সেক্ষেত্রে সেটাকে বলবো আমরা নেগেটিভ ওয়ার্ক। তো দুইভাবেই সলভ করতে পারো, দুইটা মেথডে দেখাই দিলাম। আচ্ছা, একটা কথা বলছিলেন ওই যে ধ্রুব বেগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধ্রুববেগে না হলে যেটা হয়, এখানে ত্বরণ চলে আসে, তো ত্বরণ চলে আসতে বেগের পরিবর্তন হয়ে যায়, তো তখন গতিশক্তির পরিবর্তন হয়ে যায়। ধ্রুব বেগে তোলার জন্য কি তাহলে একদম ফার্স্ট মোমেন্টে জি এর চেয়ে কিছু বেশি দিয়ে পরের মোমেন্টে জি করে ফেলতে হবে? না না না, এইটা আসলে বিষয় হচ্ছে, যখন আমাদের বেগটা ধ্রুব থাকবে, তখন আমাদের কোনো ত্বরণ থাকবে না, বুঝতেছো? না ভাই, এটা তো বুঝছি, মানে আমরা ধ্রুব বেগ কিভাবে করব? ধীরে ধীরে বল দিব, তাহলে আমাদের ত্বরণ বাড়বে না। তুমি একটা জিনিস খেয়াল করছো, আমরা যখন একটা বস্তুকে আস্তে আস্তে ধাক্কা দিই, তার কি বেগ বাড়ে? তুমি জাস্ট চিন্তা করো, আমি একটা বক্সকে কন্টিনিউয়াসলি বল দিচ্ছি এবং তাকে সামনে নিয়ে যাচ্ছি, তার কি বেগের পরিমাণ চেঞ্জ হচ্ছে নাকি একটাই থাকে? বুঝতে পারছি ভাই। তো যখন আমরা ধীরে ধীরে ফোর্স দিব বা যখন আমরা গ্রাজুয়ালি ফোর্স অ্যাপ্লাই করব, তখন কিন্তু আসলে আমাদের বস্তুটার ত্বরণ হয় না, তখন সে ধ্রুব বেগে চলতে থাকে। তো এটাই হচ্ছে প্রসেস, যে আমরা যদি কোনো একটা বস্তুকে ধ্রুব বেগে নিতে চাই, তাকে আমরা ধীরে ধীরে তুলব। না, আমি যেটা বলছিলাম, ধরেন আমাদের জি তো হচ্ছে 10, আমরা যদি কোনো বস্তুকে ধ্রুব বেগে উপরে তুলতে চাই, তাহলে ফার্স্ট মোমেন্টে 11 দিয়ে পরেরতে আবার 10 করে দিলে তো ওই 1 মিটার পার সেকেন্ড বেগ হবে। নর্মালি আমরা যে হিসাবে কাজ করি, ওই হিসাবে আমাদের জিটা চেঞ্জই হয় না। আমরা এত হাইটে যাই না যেখানে জি চেঞ্জ হয়, সেখানে তো তাইলে আবার আমার আলাদাভাবে আবার ইন্টিগ্রেশনে যাওয়া লাগবে জি এর পরিবর্তন দেখানোর জন্য। না না, চেঞ্জ না ভাইয়া, ধরেন আমরা তো এখানে 10 ধরছি জি। হুম হুম। ধরেন আমরা কোনো বলকে ছুড়ে মারলাম, তো আমরা চাচ্ছি যে বলটাকে ধ্রুব বেগে উপরের দিকে নিতে, 1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগ। ও না না, ছুড়ে মারলে সেটা সম্ভব না, তোমার নিজের কন্ট্রোলে রাখা লাগবে, ছুড়ে মারলে সেটা তো সম্ভব না। ও হ্যাঁ, তুমি বুঝছি। তো নিজের কন্টাক্টে রাখছো না বস্তুটাকে, হ্যাঁ হ্যাঁ। তো সেটা তুমি কন্ট্রোল করতে পারবা। বাট তুমি যদি একটা আচ্ছা, বস্তুকে ছুড়ে মারো, সেক্ষেত্রে তুমি জিটা মানে জি কনস্ট্যান্ট থাকবে। তো জি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে তো বস্তুটার ব্যাক কন্টিনিউয়াসলি পরিবর্তন হবেই, বুঝছি ভাই। বুঝছো? আমরা জাস্ট মানে নিচের দিকে তরন্ত তার চেঞ্জ হচ্ছে না, নিচের দিকে তরন্ত তার জি আছে, ওটা তো কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এই যে পথে তাকে আমি নিয়ে যাচ্ছি, এই যে এই পথটাতে তার ব্যাকটা আমরা কনস্ট্যান্ট রাখতে যাচ্ছি, বুঝা গেছে? জি। ওকে, এটা আমি সেভ করে দিলাম, আমরা পরের প্রশ্ন চলে যাই। ওকে, এই প্রশ্নটা হচ্ছে, একটি পাম্প দ্বারা 600 লিটার জ্বালানি 20 মিটার উপরে অবস্থিত একটি ট্যাঙ্কে উঠাতে অভিকর্ষের বিরুদ্ধে কত কাজ করতে হবে? ঠিক আছে, প্রশ্ন হচ্ছে যে 1 ঘন সেন্টিমিটার জ্বালানি তেলের ভর 0.82 গ্রাম, যেখানে 1 লিটার সমান হচ্ছে
1000 সেন্টিমিটার কিউব। আমি ঘটনা বোঝাচ্ছি পুরোটা। একটি পাম্প, ঠিক আছে? 4টা প্রশ্ন। একটি পাম্প দ্বারা 600 লিটার জ্বালানি তেলকে 20 মিটার উপরে অবস্থিত একটি ট্যাঙ্কে উঠাতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করতে হবে? তাইলে পাম্প দ্বারা আমরা পানি উঠাবো, তাই তো? পাম্প দ্বারা কতটুকু তুলবো? 600 লিটার। 600 লিটার পানি তুলবো আমি। কতটুকু উপরে? 20 মিটার উপরে। প্রশ্ন হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে তো কাজ করতে হবে এখানে, তাই না? তো অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করতে হবে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করতে হবে? যেখানে 1 সেন্টিমিটার কিউব পানির ভর সমান হচ্ছে 0.82 গ্রাম, যেখানে 1 লিটার মানে হচ্ছে, সবকিছু দেওয়া আছে ইনফরমেশন প্রশ্নের মধ্যে, 1 লিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। এখন এটা সলভ করা উচিত আমাদের। কিভাবে করব আমরা পড়ে ফেলছি একটু আগে, যে অভিকর্ষ বলের বিরুদ্ধে হোক অথবা অভিকর্ষ বলের দ্বারা হোক, সেক্ষেত্রে আমাদের কিছু কাজের সূত্র হচ্ছে এমজিএইচ। এটা কোনো ডান বাম তাকানো লাগবে না, এমজিএইচ বসাই দিবা। এমজিএইচ, তাহলে দেখো তো তোমার কাছে ইনফরমেশন কি কি আছে। তুমি জি জানো, তুমি এইচও জানো, তোমার কাজ হচ্ছে এখন জাস্ট এমটা বের করা। কিন্তু এমটা তোমাকে ডিরেক্ট দেয়া নাই, এম তোমাকে বলা আছে 600 লিটার পানি, এবং ওই 1 লিটার পানি কত সেন্টিমিটার কিউব সেটাও বলা আছে, মানে তোমাকে আয়তন বলা আছে পানির, সেখান থেকে তোমার তার ভরটা জেনারেট করতে হবে। তো সেই কাজটা তুমি নিশ্চয়ই করতে পারবা। দেখো, পানির ভর হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে আয়তন ইন্টু ঘনত্ব, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘনত্ব কিন্তু তোমাকে দেয়া আছে এখানে, 1 সেন্টিমিটার কিউব পানির ভর কত? 0.82। তাহলে তোমাকে কিন্তু এখানে সিজিএস এককে ঘনত্বটা বলে দেয়া আছে, ভর পার সেন্টিমিটার কিউব, ভর পার ভলিউম, ঠিক আছে? মাস পার ভলিউম দেয়া আছে, তাহলে র তোমাকে এখান থেকে দেয়া আছে, ঠিক আছে? তো এখন দেখো ভি কত তোমাদের। আমার এখানে 600 লিটার পানি, 1 লিটার পানি যদি 1000 সেন্টিমিটার কিউব হয়, তাহলে 600 লিটার পানি নিশ্চয়ই 600 ইন্টু 1000 সেন্টিমিটার কিউব হবে। তাহলে আয়তন লিখে ফেললাম এখানে, আয়তন। ঘনত্ব কত? এই যে 0.82 গ্রাম, তাহলে ঘনত্ব দিয়ে দিলাম 0.82 গুণ দিয়ে। তো এখান থেকে কিন্তু আমরা ভর পেয়ে যাচ্ছি, কিসে পাবো ভরটা? গ্রামে পাবো। তো আমরা তো নিশ্চয়ই গ্রাম দিয়ে কাজ করছি না, আমরা এটাকে যাটাই আসুক সেটাকে ইন্টু 10⁻³ দিয়ে এটাকে কেজি বানানো লাগবে, তাই তো? কাজ শেষ, ভরটা বের হয়ে গেলে এখন এই ভরটা এখানে বসাও, জি এর জায়গায় জি এর মান বসাও, এইচ এর জায়গায় যে 20 মিটার বসাও, তুমি আনসারটা পেয়ে যাচ্ছ, এবং আনসারটা আসবে 9.64 ইন্টু 10⁴ জুল। ইজি ম্যাথ এটা। এগুলো হচ্ছে এমসিকিউতে আসে না, এগুলা নর্মালি রিটেনে আসে না। আচ্ছা, এখন একটা মোটামুটি একটু বড় প্রশ্ন, মানে 3 পার্টের প্রশ্ন, আর কিছু না। মানে একটি বক্সকে 50 নিউটন বল দ্বারা, একটি অমসৃণ তলের উপর দিয়ে টানা হচ্ছে। ওকে, অমসৃণ তল বুঝতেছো কাহিনী কি? এখানে ঘর্ষণ আছে। অমসৃণ অনুভূমিকের সাথে বলটি 37 ডিগ্রি কোণে ক্রিয়া করে। 10 নিউটনের একটি ঘর্ষণ বল গতিকে বাধা দেয়। তোমাকে কিন্তু অনেক আরাম করে দিছে এখানে, যে ঘর্ষণ বলের মানটা ডিরেক্ট বলে দিছে। ওকে, সো বাক্সটি ডান দিকে 3 মিটার সরে গেল। প্রথম প্রশ্ন হচ্ছে 50 নিউটন বল দ্বারা কৃত কাজ কি হবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি হবে? তৃতীয় প্রশ্ন হচ্ছে বাক্সের উপর ক্রিয়াশীল সকল বলের দ্বারা কৃত নিট কাজ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি লিখে দিই সিচুয়েশনগুলো একটা একটা করে। একটা অনুভূমিক তল, ঠিক আছে, একটি অমসৃণ অনুভূমিক তলের উপর দিয়ে একটা 50 নিউটন বল দিয়ে একটা বস্তুকে টানা হচ্ছে। এখানে ঘর্ষণ আছে, তো এটাকে এইভাবে দিয়ে দিলাম, দেয়ার ইজ ফ্রিকশন। আচ্ছা, এই যে বক্সটা, এই বক্সটাকে আমি 50 নিউটন বল প্রয়োগ করে টানছি। 50 নিউটন বল প্রয়োগ করে আমি তাকে টানছি। ওকে, অনুভূমিকের সাথে, সরি আমার প্রশ্নে একটু গলত ছিল, অনুভূমিকের সাথে 37 ডিগ্রি কোণ করে 50 নিউটন বল দিয়ে আমি টানছি, এই বলটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে, সরি 37 ডিগ্রি কোণ করে। আমি ইনফরমেশনগুলো এতই ভুল লিখি, 37 ডিগ্রি কোণ করে। আচ্ছা, এখন যে ঘর্ষণ বল থেকে বাধা দিচ্ছে, সেই ঘর্ষণ বলের পরিমাণ হচ্ছে 10 নিউটন। তো বুঝতেই পারছো, বস্তুটা যদি তল বরাবর যায়, ঘর্ষণটা তল বরাবর বিপরীত দিকে থাকবে, তো ওই পরিমাণটা হচ্ছে 10 নিউটন। এটাকে বললাম স্মল এফ, ঘর্ষণ বলের জন্য। আর এইভাবে টেনে টেনে আমি বস্তুটা কতটুকু নিয়ে গেছি? 3 মিটার স্মরণ করছি বস্তুটার, মানে বস্তুটা স্মরণ হয়েছে মনে করো এখান থেকে এখান পর্যন্ত 3 মিটার স্মরণ হয়েছে বস্তুটার। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে 50 নিউটন বল দ্বারা কৃত কাজ।
50 নিউটন বল দ্বারা কৃত কাজ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। তৃতীয় প্রশ্ন হচ্ছে নেট বল দ্বারা কৃত কাজ অথবা এফ নেট। করে ফেলো, ইজি প্রশ্ন, সলভ করে ফেলো। আচ্ছা, আমরা এটা করা শুরু করি আস্তে আস্তে। দেখো, সবগুলা বলের দ্বারা আলাদাভাবে কিছু কাজ করতে বলছে, তো তাহলে খেয়াল করো 50 নিউটন বল আমি প্রয়োগ করছি ডান দিকে, এই যে এইভাবে। এটা 119.8। প্রথম কোনটা? হ্যাঁ, প্রথমটা হচ্ছে 119.8। ঠিক আছে, খেয়াল করো এখানে কি হচ্ছে 50 নিউটন বল দ্বারা কৃত কাজ, তাহলে কি হবে? এটা সমান হবে বল ইন্টু সরণ ইন্টু কৃত কাজ। তাহলে 50 নিউটন পরিমাণ বল আমি প্রয়োগ করছি, সরণ হচ্ছে কতটুকু? এই যে বলছে সরণ হচ্ছে 3 মিটার, 3 মিটার ইন্টু কস থিটা, কত ডিগ্রি কোণে আমি বল দিয়েছিলাম? 37 ডিগ্রি কোণে, এফএস কস থিটা। ওকে, ডান। তো এখান থেকে তোমার যে আনসারটা আসছে সেটা হচ্ছে 119.8 জুল। ডান। এরপরের প্রশ্ন, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ -300। -300 আসছে। আচ্ছা দেখি, তো ঘর্ষণ বল হচ্ছে আমাদের 10 নিউটন, এদিকে এস কত? 3 মিটার, এই ক্ষেত্রে সরণ হয়েছে 3 মিটার, একই তো বস্তু, ঘুরে ফিরে তো একই সরণ হয়েছে 3 মিটার। এক্ষেত্রে ঘর্ষণ এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। এটা সুন্দর মতো বসাই দিবে এখানে। দেখো 10 3 10 30 আর 180 কজের জন্য মাইনাস, মাইনাস 30 জুল। 30 হবে, আমি 30 মিটার দিয়েছিলাম বলে। হ্যাঁ হ্যাঁ 30 জুল হবে। এখন এফ নেট, এফ নেট মানে কি? লব্ধি বল। তাহলে এখন একটু খেয়াল করতে, এখানে আমার লব্ধি বলটা কত? 50 cos 37 - 10। তো এটা একটু বোঝার দরকার আছে তোমাদেরকে, যে আমার বস্তুটা আসলে কোন দিকে যাচ্ছে সেটা আগে আমরা ঠিক করে ফেলি। আমাদের বস্তুটা তো যাচ্ছে এই অনুভূমিক বরাবর, তাহলে অনুভূমিক বরাবর যে আমার যে বলগুলো আছে সেগুলো আমরা হিসাব করবো। কেন হিসাব করবো একটু খেয়াল করো, কারণ হচ্ছে একটু দেখো এখানে, ওয়েট ফর এ ওয়াইল। আউচ। হ্যাঁ, আমাদের এফ নেট হচ্ছে এখানে, যেহেতু আমাদের বস্তুটার গতিশীলতা হচ্ছে তার থেকে দেখে আওয়াজ আসছে জানি, একটু মিউট করো। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের পুরো ঘটনাটা যেহেতু অনুভূমিক বরাবর হচ্ছে, আমরা দেখবো যে অনুভূমিক বরাবর, অথবা এটাকে এভাবে বলো, এক্স এক্সিস বরাবর আমাদের লব্ধি বল কত? তো এক্স এক্সিস বরাবর আমাদের 50 নিউটনের রূপাংশ কত? 50 cos 30, ডান দিকে সেটা। আর ঘর্ষণটা কোন দিকে? ঠিক তার বিপরীত দিকে, মানে বাম দিকে, -10। তাহলে 50 cos 30 মানে হচ্ছে 25√3 -10। এটা হচ্ছে আমাদের লব্ধি বল। তাহলে লব্ধি বল দ্বারা কৃত কাজ কত? লব্ধি বল তো ওভারঅল দেখতেই পাচ্ছ ডান দিকেই থাকবে, কারণ 50 নিউটনের উপাংশটাই তো বেশি, তাই তো? সো লব্ধি বল ডান দিকেই থাকবে, বস্তুটা ডান দিকেই যাচ্ছে। লব্ধি বল দ্বারা কৃত কাজ হবে এখানে 25, এই যে ডাব্লিউ সমান এফএস কস থিটা, তো 25√3 -10, এটা হচ্ছে আমাদের লব্ধি বল। সরণটা হচ্ছে আমাদের স্টিল 3 মিটার, এবং কস কত ডিগ্রি? 0 ডিগ্রি হবে এখানে, কারণ এখন বল যেদিকে সরণটা ওই দিকেই। এখন আমরা 50 নিউটনের অনুভূমিক বরাবর উপাংশটা নিয়ে নিছি। ওকে, আচ্ছা, এখানে একটা মজার জিনিস খেয়াল করো, এই যে 50 নিউটনের যে অনুভূমিক উপাংশ নিলাম আমরা, তার উলম্ব উপাংশের কাহিনী কি? উলম্ব উপাংশের জন্য আসলে কি হয়েছে একটু বলো তো আমাকে। এটা তো 90 ডিগ্রিতে কাজ করছে, তাই কাজ হবে না, শূন্য। এখানে কিন্তু একটু কাহিনী আছে, খেয়াল করবে। 90 ডিগ্রিতে কাজ করছে, সেখানে কাজ করছে না, ঠিক আছে, বাট এই যে 50 sin 37, এটা কি আমাদের ওজনটাকে একটু কমিয়ে দিবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা যে নিউ ইউজ করি, নিউ যে আমরা ইউজ করি, নিউ সময় আমরা কি বলি বলতো? এফ ডিভাইড বাই আর না? ঠিক আছে, এটা তো ওই যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে ঘর্ষণ বল ডিভাইডেড বাই উলম্ব প্রতিক্রিয়া। তো তুমি একটু বলতো, বা সবাই একটু বলতো, যে এখানে কি আমার উলম্ব প্রতিক্রিয়ার পরিমাণটা চেঞ্জ হয়ে গেছে না?
যেহেতু 50 sin 30 ডিগ্রি অজনের বিপরীতে আছে, আমার কি এখন উলম্ব প্রতিক্রিয়া এখন আর mg আছে নাকি mg মাইনাস 50 sin 37 আছে বলো তো শাফায়েত? এমজি মাইনাস, হ্যাঁ এটা না, mg মাইনাস হ্যাঁ 50 sin 37। এখন তুমি বলো যে ঘর্ষণটাকে তারা ঢালাওভাবে 10 নিউটন বলছে, সেটা কি ঢালাওভাবে 10 নিউটন থাকার কথা পরবর্তী স্টেজগুলোতে? মানে কখনই কি থাকার কথা? ও বাই দ্য ওয়ে, এখানে একটা কথা আছে, ওরা তো হিসাব করে দিয়ে দিচ্ছে, সরি, এখানে তো সবগুলো কেসই ওরা 10 মিনিট বলছে, তাহলে ওই হিসাবগুলো চলে আসছে। আমি তোমাদেরকে যে কেসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন তোমাদেরকে এরকম সিচুয়েশন দিবে, তোমরা সবসময় মাথায় রাখবা, যখন আমরা আহ, ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে কাজ করতে হবে, তখন কিন্তু এই কেসে তোমার হ্যান্ডেল করতে হবে যে আমার প্রতিক্রিয়া এখন আর এমজি না। যখনই আমি বল প্রয়োগ করব, উলম্ব দিকে ওই বলের কোনো উপাংশ থাকবে, সেক্ষেত্রে মাথায় রাখবা তোমার প্রতিক্রিয়াটা তখন আর এমজি থাকবে না, সেটা এমজি থেকে ওই উলম্ব প্রতিক্রিয়া পরিমাণ কমে যাবে, অথবা এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি নর্মাল ফোর্স হিসেবে। এটা হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া। উলম্ব বলের কারণে ঘর্ষণ কিছুটা কম হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বা এখানে তো হিসাব নিকাশ করে একদম দিয়ে দিছে, যেহেতু চ্যাপ্টারটা ঘর্ষণের না, সেই জন্য তারা ডিরেক্ট তোমাকে রেডিমেড দিয়ে দিছে। বা তোমার যদি নিউটনের মেকানিক্সের সেম প্রশ্ন আসে, সেক্ষেত্রে কিন্তু তুমি নিশ্চিত থাকতে পারো তোমাকে ঘর্ষণ বল দিবে না, তোমাকে এই যে এটাই দিবে, নিউটা দিয়ে দিবে। তো সেক্ষেত্রে তোমার এটাকে এইভাবে হ্যান্ডেল করা লাগবে। ওকে। ভাই নিচের দিকে দিলে তো বাড়বে, হ্যাঁ যদি বলটা মানে অবশ্যই পারবে, নিচের দিকে যদি কোনো উপাংশ থাকে। অবশ্যই পারবে। হ্যাঁ, তুমি যদি এই সেম বলটাই তুমি এইভাবে ঠেলতে থাকো, এইভাবে দিয়ে লন রুলার যে আমরা পড়ছি ভেক্টরে, মনে নাই ঠেলার জি চেয়ে ভাই। টানা কেন সোজা, ওই কেসটা তখন চলে আসবে। আচ্ছা যাই, এখন ওই কেস শেষ। এখন আমরা আশা করি এই তিনটা সলভ আমরা বুঝতে পারছি। এটা তো একদম সিম্পল ছিল, এটাতে কোনো ঝামেলা নাই। আমি ঝামেলা বের করছি ইচ্ছা করে, যাতে এই ধরনের প্রবলেম আসলে সলভ করতে পারো। আচ্ছা ভাই ওই দুইটার যোগফল হলে নিট বল দ্বারা কাজ হয়ে যায়। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। এবার তোমাকে পরীক্ষা শুধুমাত্র এটাই বললো, তখন তো তুমি এটা করতে হবে না? হ্যাঁ হ্যাঁ। এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। ওই দুইটা যোগফলই তো নির্বল হবে, স্বাভাবিক তো এখানে, একটা ডান দিকে এবং একটা বাম দিকে। 89.8। হ্যাঁ, ঘুরে ফিরে একই কথা। যাই, এখন দেখো, না না, রহমান সিদ্দিক এটা তোমাদের ব্যাচ না, এটা হচ্ছে আমার একাডেমিক ব্যাচ। তোমাদের ক্লাসটা হচ্ছে ক্যান্সেল করছি। এটা কিন্তু অ্যাডমিশন ব্যাচের ক্লাস না, সবাই একটু মাথায় রাখিও। যদিও এই টাইমে আমার অ্যাডমিশন ব্যাচের ক্লাস থাকে, আজকে অ্যাডমিশন ব্যাচের ক্লাস না, এটা একাডেমিক ব্যাচের ক্লাস। ভাই আমাদের ব্যাচের স্টুডেন্ট অনেক কম, মাত্র 3 জন ছিল। হ্যাঁ হ্যাঁ, তারা টাইম চেঞ্জ হয় মানে খেয়াল করে নাই। ওইটাই, কালকে রাতে টাইম চেঞ্জ করছি তো, খেয়াল করে নিতে হবে, সমস্যা নেই, রেকর্ড পাবে। আচ্ছা ওকে, এখন আমরা আরেকটা ম্যাথে যাই। এটা ভেক্টর ফর্মে আমরা লিখবো ম্যাথটা। সেটা হচ্ছে এরকম যে 6 নম্বর ম্যাথ। আচ্ছা 6 নম্বর ম্যাথ না দিই, আমি তো এখন নাম্বার দিই নি। এটা হচ্ছে একটি কণার উপর বল প্রয়োগ করছি আমরা, এফ ইজ ইকুয়াল টু 6i মাইনাস 3j প্লাস 2k। এই বলটা তার উপর আমরা প্রয়োগ করছি, এবং এতে করে তার অবস্থানের পরিবর্তন হয়েছে এটা, বা তার সরণ হয়েছে এটা, যে 2i প্লাস 2j মাইনাস কে মিটার। প্রশ্ন হচ্ছে এই বল কর্তৃক সম্পাদিত কাজ। আমি এটা সলভ দেওয়ার সময় দেওয়া উচিত না। বল দ্বারা কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট আর। এটা তো ভেক্টরের ম্যাথ। 6 × 2 = 12, মাইনাস 3 × 6, মাইনাস 2 × 2। তাহলে আমার কাজ হচ্ছে 12 থেকে 6 গেলে 6, 6 থেকে 2 গেলে 4, তাহলে 4 জিরো হচ্ছে এখানে কাজ। বলার অপেক্ষা রাখেন এই ম্যাথটা যে করার দরকার আছে, ঠিক আছে? বাট এগুলো এমসিকিউতে আসে, মাথায় রাখবা। ডিরেক্ট জাস্ট ডট গুণন করে মানটা বসাই দিবা। হ্যাঁ এই তো সাবাস, পারছো সবাই। এখন একটু ঝামেলার ম্যাথে যাই। সেটা হচ্ছে আহ, একটু ঝামেলা, বেশি ঝামেলা না, আবার একটু ঝামেলা। সে ম্যাথটা হচ্ছে একটি কণার উপর আমরা এফ ইজ ইকুয়াল টু 3i মাইনাস 2j প্লাস কে এত নিউটন বল প্রয়োগ করলাম। এতে করে কণাটি -112 অবস্থান থেকে 1-1-3 এই অবস্থায় চলে গেল। আমি কিন্তু মুখে বলছি কথাগুলো, একটু কথাগুলো শুনবা। একটা বস্তুর উপর এই বলটা প্রয়োগ করা হলো, এতে করে সে এই অবস্থান থেকে এই অবস্থায় চলে গেল। প্রশ্ন হচ্ছে কৃত কাজ কত হবে, এই বল দ্বারা কৃত কাজ কত হবে। এটা করতে একটু হয়তো সময় লাগবে, করে ফেলো। আচ্ছা করে দিই। তো দেখো তার অবস্থানটা ছিল
এই জায়গায়, সে পরবর্তীতে চলে গেছে এই জায়গায়, তাহলে এখান থেকে আমরা কিন্তু তার সরণ ভেক্টরটা বের করে ফেলতে পারি। আগে তার অবস্থান ভেক্টরটা বের করি, পরে সরণ ভেক্টর বের করবো। এই যে -112, এটা দ্বারা আমরা আসলে বুঝতেছি অক্ষ বরাবর চিন্তা করো, এটা মনে করো -112 পয়েন্ট, তাহলে কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে তো তার অবস্থানটা, তাই তো? তাহলে এই জিনিসটাকে, এই যে এই ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে আমরা যে এমনি বলছি এটা হচ্ছে আমাদের -112, বাট আমি যদি মূল বিন্দুর সাপেক্ষে তার অবস্থান ভেক্টর বলি, সেক্ষেত্রে এটাকে বলা যাবে আমাদের, এটাকে যদি আমি এ পয়েন্ট বলি, তাহলে আমরা ও এ ভেক্টরকে কি বলতে পারি? ও এ ভেক্টরকে বলতে পারি -i + j + 2k বলতেই পারি। এটা আরেকটা অবস্থান কি আমাদের 1 -1 3, মনে করো এটা হচ্ছে এখানে, জাস্ট আমি র্যান্ডমলি বলতেছি আর কি এগুলা। তো মনে করো 1 অবস্থান হচ্ছে এটা, এটা হচ্ছে মনে করো আমাদের বি পয়েন্ট। তো এটাকে আমরা কি বলতে পারি? এটা তো হচ্ছে 1 -1 3। তো আমরা ওবি ভেক্টরকে কি বলতে পারি? ওবি ভেক্টরকে বলতে পারি i - j + 3k। এখন খেয়াল করো, আমাকে কিন্তু ও এও চাই না, আমার কাছে ওবিও চাই না, আমার কাছে চাচ্ছে সে যে এই অবস্থান থেকে এই অবস্থানে গেল, সেক্ষেত্রে তার ভেক্টরের পরিবর্তনটা কি পরিমাণে সে, বা তার সরণ ভেক্টরটা চাচ্ছে। একটু আগে যে জিনিসটা তোমাকে রেডিমেড বলে দিছিল আর সমান এটা, এখন তোমার কাছ থেকে সেটা বের করে নিতে যাচ্ছে। সো আমার সরণটা কিন্তু আসলে এ থেকে বিতে, তাই না? এ থেকে বিতে আসছে মানে কি? সরণ এ থেকে বি এর দিকে। তাহলে এবি ভেক্টরটা কিভাবে বের করবো? একটু ভালো করে তাকিয়ে দেখো। ত্রিভুজ ছোট যদি আমরা জানি, এবি সমান হবে ওবি মাইনাস ওএ। এবি ভেক্টর সমান হবে ওবি মাইনাস ওএ, ভেক্টরের যোগসূত্র ইউজ করে দেখতে পারো। এবি সমান হচ্ছে ওবি মাইনাস ওএ। যদি কেউ ভুলে থাকে একটু খেয়াল করো, ভেক্টরের যে যুগের সূত্র ছিল যে একই ক্রমে, একটা ত্রিভুজের একই ক্রমে যদি দুইটা বাহু দিয়ে দুইটা ভেক্টরকে প্রকাশ করতে পারি, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করে। তো দেখো তো এখানে খেয়াল করে, ওএ প্লাস এবি একই ক্রমে আছে, এই দুটার যোগফল ওবি। কেন? কারণ ওবি বিপরীত ক্রমে আছে। তো এখান থেকে লেখা যায় যে এবি সমান ওবি মাইনাস ওএ। তো ওবি কি? ওবি হচ্ছে এই যে এটা এটা কি 11? 11, হ্যাঁ 11 আনসার। এটা হচ্ছে ওএ, ঠিক আছে? এটা খেয়াল করো, ওবি থেকে যদি আমরা ওএ বিয়োগ করি, তাহলে আই থেকে মাইনাস আই বিয়োগ গেলে হবে 2i, মাইনাস জে থেকে প্লাস জে বিয়োগ গেলে হবে -2j। -2j, হ্যাঁ -2j। 3 থেকে 2 কে গেলে কে। তো এই যে কাজটা করলাম, এত কাহিনী করলাম, এই কাজটা কিন্তু করছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। পরীক্ষা কিন্তু এত কিছু করার দরকার নেই, কারণ একটু ভালো করে তাকাও, তোমরা যদি জাস্ট এই পরের অবস্থান থেকে আগের অবস্থানটা বিয়োগ দিও, ওগুলোকে আই জে কে দিয়ে দাও, এক্স এক্সিস বরাবর যেটা আছে সেটাকে আই দাও, ওয়াই এক্সিস বরাবর যারা আছে তাদের জায়গায় জে দাও, এবং জেড এক্সিস বরাবর যে আছে তার জায়গায় কে দাও। তাহলে খেয়াল করো, 1 থেকে এই -1 গেলে কি 2, তাহলে এটাকে বলবা 2i। -1 থেকে 1 গেলে হচ্ছে -2, তাই এটাকে বলবো -2j। 3 থেকে 2 গেলে হচ্ছে 1, তাই এটাকে বলবা প্লাস কে। তো এখানে কিন্তু ডিরেক্টলি এখান থেকে আনসার বের করা যায়। আমি এই অংশ দেখাইছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। পরীক্ষায় আনসার করার জন্য এইসব ঝামেলা দেওয়ার দরকার নাই। পরীক্ষায় ডিরেক্ট তার সরণ ভেক্টরটা বের করে ফেলবে এইভাবে, পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিলেই সরণ ভেক্টরটা হয়ে যাবে। এখন তো সরণ ভেক্টর হয়ে গেল, আর বাকিটা তো আগের ম্যাথ, আশা করি পারবা। এবং আনসারটা হচ্ছে কত? আনসার হচ্ছে 11 জুল। ওকে, এই হচ্ছে ম্যাথটা ছিল। সেগুলো হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের মধ্যে পড়ে, যেগুলো রেগুলারলি আমাদের পরীক্ষায় আসে। আমরা একটু পরে ম্যাথে যাই। এখন একটু আমরা ক্যালকুলাস করবো। এখানে এই ম্যাথটাতে আমাদের একটু ক্যালকুলাস থাকবে। আমি আগে থেকে বলে রাখছি তোমাদের ক্যালকুলাস যে লাগবে। ভুলে বলে ফেলছি আর কি, না বললেও পারতাম। ওকে, প্রশ্নটা হচ্ছে 2 কেজি ভরের একটি ক্ষুদ্র বস্তুর উপর 3x² - 2x + 7 নিউটন মানের একটি বল ক্রিয়া করায় বস্তুটি বলের দিক x = 0 থেকে অবস্থান হতে x = 5 অবস্থানে চলে গেল। বলের দ্বারা কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের বলের পরিমাণটা কি? বলের পরিমাণটা তোমাকে বলা আছে। বলের পরিমাণ এখন আর তোমাকে পরিমাণটা দেয় নাই, এখন জাস্ট সরণের সাপেক্ষে বলের যে ফাংশনটা সেটা বলে দিছে, 3x² - 2x + 7 নিউটন। তো এইভাবে যদি প্রকাশ করে, তুমি এটাকে ধরে নিবা যে বলকে তুমি সময়ের ফাংশন আকারে প্রকাশ করছো, সরি সময় না, সরণের ফাংশন হিসেবে বা অবস্থানের ফাংশন আকারে প্রকাশ করছো। সেটা হচ্ছে f of x = 3x² - 2x + 7, যেখানে আমাদের আনসারটা হচ্ছে নিউটনে। ওকে, এটা হচ্ছে বল, যেটা এজ এ ফাংশন অফ কোনো সময় টাইম থাকতে পারে, এখানে এজ এ ফাংশন অফ পজিশন আছে। ওকে, এই বলটা একটা বস্তুর উপর ক্রিয়া করছে। কতটুকু ভরের বস্তুর উপর? 2 কেজি ভরের বস্তুর উপর। প্রশ্ন হচ্ছে বস্তুটির অবস্থান এই বলের দ্বারা x = 0 থেকে
আমি যদি তাকে x ইজ ইকুয়াল টু 5 এ নিয়ে যাই, x ইজ ইকুয়াল টু 0 থেকে যদি আমি x ইজ ইকুয়াল টু 5 এ নিয়ে যাই, সেক্ষেত্রে বলের দ্বারা কৃত কাজ কি হবে? w ইজ ইকুয়াল টু হোয়াট? তো খেয়াল করো, এখানে কিন্তু আমাদের বলটা ধ্রুব বল না, তাহলে আমাদের পক্ষে এখন আর fs cos থিটা দিয়ে কাজ করা সম্ভব না, কারণ fs cos থিটা আমরা তখনই ইউজ করতে পারি যখন আমাদের বলটা ধ্রুব থাকে। তো ধ্রুব যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু সেই মেইন মেথডটা ফলো করতে হবে, যে ইন্টিগ্রেশন অফ f ডট dx। ওকে, এখন f এর জায়গায় আমরা কি বসাবো? f এর জায়গায় আমরা বসাবো এই যে fটা, যেটা আমরা এখানে লিখছি 3x স্কোয়ার্ড মাইনাস 2x প্লাস 7। আচ্ছা ঠিক আছে, তো খেয়াল করো f ডট dx হচ্ছে, আমরা এখানে লিখে ফেলি এই যে, ও এখানে আরেকটা জিনিস তোমার ধরে নিতে হবে, যে বল যেদিকে ক্রিয়া করছে বস্তুটা ওই দিকে সরণ হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কি ভরের কোনো কাজ নাই? হ্যাঁ হ্যাঁ, ভরের কাজ আমি তো দেখছি না ভরের কোনো কাজ। খুদাই দিয়ে দিছে কোশ্চেনে। না, ভরের কোনো কাজ দেখছি না আমি, নাই তো। ওকে, তাহলে খেয়াল করো f ডট dx, এখানে একটা অ্যাজাম্পশন আমরা নিয়ে নিচ্ছি। খেয়াল করো অ্যাজাম্পশনটা কি, অ্যাজাম্পশনও না, এটা এখান থেকে নেওয়া উচিত। আমাদের এই যে বলটা কি তার x এক্সিস বরাবর অবস্থানের উপর চেঞ্জ হচ্ছে না? জি ভাইয়া। হ্যাঁ, এবং আমি বস্তুটাকে সরাচ্ছি কোন এক্সিস বরাবর? x এক্সিস বরাবর। তার মানে ধরে নিচ্ছি যে বলটা যে এক্সিস বরাবর কাজ করছে, বলের মান তো চেঞ্জ হচ্ছে, বাট বলের ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে না, বিকজ ইট ইজ মানে ডিপেন্ডিং অন দ্য x এক্সিস। তাকে প্রকাশ করাই হচ্ছে x এক্সিস বরাবর অবস্থান দিয়ে, এবং সরানো হচ্ছে x এক্সিস বরাবর। তার আমরা ধরে নিতে পারি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো ওই হিসাবে আমরা এখানে f dx cos 0 ডিগ্রি না লিখে জাস্ট 1 লিখে দিতে, মানে cos থিটা না লিখে cos 0 ডিগ্রি ধরে নিয়ে কাজ করে ফেলতে পারি। f dx আসলো টোটাল কাজ। ওকে, আমি যাচ্ছি কই থেকে কই বলো তো? আমি যাচ্ছি x এর অবস্থান 0 থেকে 5 পর্যন্ত, কিন্তু x এর অবস্থান লেখার মতো এখন অবস্থায় আমরা আসিনি। এখন লিখবো আমি f এর এই যে ফাংশনটা লিখে ফেললাম এখন, যে 3x স্কোয়ার্ড মাইনাস 2x প্লাস 7 dx। এখন লিখো তুমি x এর অবস্থান 0 থেকে 5 পর্যন্ত। বাকিটা তো নিশ্চয়ই তোমার ইন্টিগ্রেশনের ব্যাপার, ইন্টিগ্রেশনের ব্যাপার তো এখানে সলভ করার দরকার নাই। তো 135 জুল হচ্ছে আমার অ্যান্সার এখানে। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। ওকে, ওকে, আমরা বুঝলাম, আশা করি বুঝতে পারছি ম্যাথটা। এখন একটা মেঘের প্রবলেম, ক্লাউড প্রবলেম এটা, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে ভূমি থেকে 1 কিলোমিটার উচ্চতায় উত্থিত মেঘ, একটু দাঁড়াও চেক করে দিই সব কিছু ঠিকঠাক মতো চলতেছে কিনা। আচ্ছা, ভূমি থেকে 1 কিলোমিটার উচ্চতায় উত্থিত মেঘ বৃষ্টিপাত ঘটায়। তো স্বাভাবিক, আমরা তো সূর্যের তাপের কারণে বৃষ্টি মানে মানে মেঘের পানি কি বলি, ওই যে নদীর পানি, সাগরের পানি, পুকুরের পানি সবকিছু উপরে চলে যায়, এবং সেগুলো মেঘ আকারে উপরে থাকে, ঘন হয়ে সম্পৃক্ত হওয়ার পরে তারা বৃষ্টিপাত হয় তাদের, মানে বৃষ্টিপাত ঘটায়। সো বৃষ্টির পানির এখানে পুরুত্ব বলা আছে, বৃষ্টির পানি 1 × 10⁻² মিটার পুরু হয়ে 1 কিলোমিটার স্কোয়ার জায়গায় ভিজালে মেঘের উচ্চতায় এই পানি তুলতে কি পরিমাণ কাজ সম্পন্ন হয়েছিল। অর্থাৎ এই যে আমরা মেঘকে যে আমরা নিচে থেকে উপরে তুলে নিয়ে গেলাম, সেক্ষেত্রে আমার কি পরিমাণ কাজ হয়েছে সেটা বলতে হবে আমাদেরকে। ওকে, এটা হচ্ছে প্রশ্ন। আমি লিখে দিচ্ছি ইনফরমেশনগুলো। মেঘ কোথায় যাবে? 1 কিলোমিটার উচ্চতায়। সো মেঘ যাবে 1 কিলোমিটার উচ্চতায়। মেঘ যাবে 1 কিলোমিটার উচ্চতায়। ওকে, এখন বৃষ্টির পানির পুরুত্ব কতটুকু? বৃষ্টির পানি যেখানে ছিল, বৃষ্টির পানির পুরুত্ব হচ্ছে 1 × 10⁻² মিটার, মানে এতটুকু উঁচু হয়েছিল সে। বৃষ্টির পানি তো নর্মাল একটা জায়গায় জুড়ে থাকে, মাঠের মধ্যে মনে করে পানি ছিল, তার পুরুত্ব ছিল এই যে 10⁻² মিটার। 10⁻² মিটার মানে আর কি 1/100 মিটার, মানে হচ্ছে 0.01 মিটার। তো ওইটাতে যতটুকুই হয় ততটুকু। আচ্ছা, কতটুকু জায়গা জুড়ে ছিল? সে 1 কিলোমিটার স্কোয়ার, 1 কিলোমিটার স্কোয়ার জায়গা জুড়ে ছিল। বুঝতেছ তো? 1 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে ছিল সে, অনেক বড় একটা জায়গা জুড়ে সে ছিল বৃষ্টির পানিটা। এই বৃষ্টির পানি আমি উপরে নিয়ে যাব সামহাউ, সূর্যের পানি দিয়ে নিয়ে যেমনি নিয়ে তাকে তো নিতে হবে। তো এইটাকে নিতে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে? এই যে পানিটা, এই পুরুত্বের পানি, এত এরিয়া জুড়ে থাকা পানিটা আমি যখন উপরে নিয়ে যাব, তখন আমাদের কি পরিমাণ কাজ করতে হবে? এই যে 1 কিলোমিটার, আমি ভেঙেই বলে দিলাম যে 1 কিলোমিটার উপরে নিতে কাজ কত। তো মেঘ দেখে ভয় পাওয়ার কিছু নাই,
জিনিসটা তো আসলে কি যে আমাদের অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজটা আসলে আমাদের সেই mgh হবে, mgh হবে। আমাদের জি এর মান জানা আছে, 1 কিলোমিটার উচ্চতায় গেলে নিশ্চয়ই জি এর মান খুব একটা বেশি চেঞ্জ হবে না, ধরে নিতে পারি আমরা। তো এইচ এর মান তো জানা আছে আমাদের, জি এর মানও জানা আছে, এম এর মানটা আমাদেরকে বের করতে হবে। এম এর মানটা বুঝতেই পারছো, এম এর মান হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জিএইচ। তো ঘনত্ব তো পানির ঘনত্ব তো আর 1000 কেজি বা মিটার কিউব হবে, এটা আমরা জানি। আয়তনটা কিভাবে বের করবো? এটা হচ্ছে ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব। এই যে ক্ষেত্রফল আমাকে দেওয়া আছে 1 কিলোমিটার স্কোয়ার, আর পুরুত্ব এই যে দেওয়া আছে এইচ, অথবা এটাকে ডি ধরে ফেলে পুরুত্ব হিসেবে, ডেন্সিটি পুরুত্বকে কি বলে, যাই থিকনেস, সো টি হিসেবে দিতে পারো, এ ইন্টু টি ফর থিকনেস, ওকে, ইন্টু রো, এটা হচ্ছে তোমার 10 কিউব, ইন্টু জি এর মান তুমি 10 ধরো, এইচ এর মান তুমি 1 কিলোমিটার মানে 10 কিউব মিটার ধরো, এর মান কি 1 কিলোমিটার স্কোয়ার। এখন 1 কিলোমিটার স্কোয়ারকে তোমার যদি এখন ক্ষেত্রফল নিতে হয় মানে মিটার স্কোয়ার নিতে হয়, সেটা হবে 10⁶। এটা এই ধরনের ম্যাথ করার জন্য আমি তোমাদেরকে মেথড বলে দিই কি করতে হয়। 1 কিলোমিটার স্কোয়ার, তো তুমি এটাকে বলবা 1 কিলোমিটার ইন্টু 1 কিলোমিটার। তো 1 কিলোমিটার মানে হচ্ছে 10 কিউব মিটার বা 1000 মিটার, ওইদিকে আরেকটা 10 কিউব মিটার, তো দুইটা মিলে কি হবে 10⁶ মিটার স্কোয়ার। মিটার মিটার গুণ করে মিটার স্কোয়ার, আর 10 কিউব গুণ করলে 10⁶। আচ্ছা, তো তুমি তার ইও পেয়ে গেলা, ক্ষেত্রফলটা তো তুমি এস এককে পেয়ে গেলা, ওকে, তার পুরুত্ব তোমাকে দেয়াই আছে, তো পুরুত্ব আর এটা গুণ করে ফেলে তো তুমি আয়তনে পেয়ে গেলা। তো সবকিছু যদি পেয়ে যাও, দিন শেষে তোমার আনসার রেডি। আনসার হচ্ছে তোমার 9.8 ইন্টু 10⁻10 জুল। এখানে আর কি জি এর মান 9.8 ধরছে আর কি, আর কিছু না। আমি জি এর মান 9.8 ধরে নিই, নাইলে আনসার 10 ইন্টু 10⁻10 হয়ে যাবে, 9.8 ইন্টু 10⁻10 জুল। সো মেঘ দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলা এভাবেই হবে, নর্মাল এমজিএইচ এর মতোই হবে। আমার এত কাশি আসতেছে কেন, একটু ওয়েট করো। এখন আমরা একটা ম্যাথ সলভ করি। এই ম্যাথটা আমরা কতদিন সলভ করছিলাম, আমি জাস্ট বলবো 10টা ইট একটির উপর আরেকটি রেখে স্তম্ভ সাজাতে কত কাজ করতে হবে। প্রতিটি ইটের উচ্চতা 5 সেন্টিমিটার এবং ভর 1 কেজি। এটাকে ডিরেক্ট শর্টকাট দিয়ে করা যাবে না গত ক্লাসের মতো? গত ক্লাসে কিন্তু এটা শর্টকাট দেখাইছিলাম তোমাদেরকে আমি, যে আমাদের ইট ছিল 10টা, তখন আমাদের ইট ছিল 100টা, ঠিক আছে। 10টা ইট ছিল, প্রত্যেকটার উচ্চতা ছিল 5 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার, এবং প্রত্যেকটার ভর 1 কেজি করে। আমাদের শর্টকাটটা কি ছিল, এই যে বুঝতেই পারছো নিশ্চয়ই, একটা ইটের উপর একটা রেখে আমরা স্টেক বানাবো, এই যে এটার উপর এটা, এটার উপর এটা, এভাবে 10তম পর্যন্ত আমরা ইট রাখবো। এটা তো 10th ইট আমাদের। তার মধ্যে শর্টকাটটা প্রথমে শর্টকাটটা ডিমান্ড ছিল এরকম যে mgh ইন্টু 10c2, মনে আছে সূত্রটা গত ক্লাসে যে পড়াইছিলাম? তো এম এর জায়গায় তুমি লেখো 1, জি এর জায়গায় তুমি লিখো কত লিখবা, জি এর জায়গায় তুমি 9.8 লিখে ফেলো, এইচ এর জায়গায় তুমি কি লিখবা, এই যে প্রত্যেকটা এটার হাইট 5 সেন্টিমিটার, তো সেটাকে লেখা যাবে 0.05 মিটার, আর ইন্টু 10c2। তোমার ক্যালকুলেটর দিয়ে সলভ করার জন্য এর চেয়ে ইজি কোনো মেথড তো নাই, সো এইভাবে করে ফেলতে পারো। এখন এই 10c2-র ভিতরে কাহিনী কি, 10c2-র ভিতরে কাহিনী ছিল এই যে ভিতরে আমাদের 10টা ইট রাখার ফলে আমাদের যে এই যে ভিতরে আসছিল 1 প্লাস 2 প্লাস এইভাবে একদম শেষতম পর্যন্ত, মানে কি আমার যদি ইট থাকে 10টা, এখানে আসবে 9 পর্যন্ত। তো দেখো তো 9 পর্যন্ত যদি আসে, তাহলে কারণ প্রথম ইটটাকে তো আমরা উপরে তুলি না, গত ক্লাসে যদিও বলছি, এরপর একটু মনে করে দিলাম যে প্রথম ইটটাকে তো আমরা উপরে তুলি না, আমরা তুলি এর পরের ইটটাকে, তাহলে পরের ইটটা সরণ হয় h পরিমাণ, এর পরেরটা সরণ হয় 2h পরিমাণ, এইভাবে ফাইনালটা পর্যন্ত সরণ হয় 9h পরিমাণ, ওকে। তাইলে আমি যদি এখানে এই সবগুলোর যোগ করতে চাই, দিন শেষে হিসাবটা সেই রকম, mg ইন্টু h কমন নিয়ে আমরা ভিতরে এগুলো থাকে, তো দেখো 9 ইন্টু 9 প্লাস 1 ডিভাইডেড বাই কি যেন আসছিল 2 আসছিল, মানে এটা তো সূত্র 1 থেকে n পর্যন্ত সংখ্যা যোগফল। তো এইটার যে কথা 10c2 কিন্তু সেম কথা, ভালো করে তাকাও, 10c2 তো আসে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। দেখো তো কি আসে, 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল কাটা, এর উপরে কি থাকলো, এই দেখো 9 ইন্টু 9 প্লাস 1 তো বলা যায় এটাকে, ডিভাইডেড বাই 2। তো দেখো 10c2 যে কথা, আমাদের এই জিনিসটাও সেম কথা, তো আমরা ডিরেক্ট এখানে এভাবে বলে দিতে পারি mgh। mgh কি,
m হচ্ছে ইটের ভর, g হচ্ছে অভিকর্ষের ত্বরণ, h হচ্ছে একটা ইটের হাইট ইনটু 10c2, 10 কি ইটের সংখ্যা, 10 হচ্ছে ইটের সংখ্যা, c2, 2টা তো আমার মুখস্থ বসবে এখানে, এখানে 2 কি এটা বোঝানোর দরকার নেই, ঠিক আছে, এই হচ্ছে কথা। কজ 10c2 এর সাথে এটা মিলে যায়, আর কিছু না, হিসাবটা এটাই। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আর আরো কিছু ম্যাথ ছিল, যেমন ধরো এগুলো আমরা গত ক্লাসে করে ফেলছি, এগুলো আর নতুন করে আমি করাচ্ছি না। গত ক্লাসে যেটা করছি সেটা ছিল এরকম যে একটা লাঠি মাটিতে শোয়ানো ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। মোটর আর ট্রেনের ম্যাথটা করুন। মোটর আর ট্রেন, আচ্ছা আচ্ছা, ওগুলোতে যাবো, আস্তে আস্তে যাচ্ছি। আমাদের গত ক্লাসে এটা ছিল, গত কোন একটা ক্লাসে, যে এরকম একটা মাটিতে শোয়ানো একটা লাঠি ছিল, তাকে আমি খাড়া করে ফেললাম এইভাবে। সেক্ষেত্রে ট্রেনেরটাও কিন্তু করাইছেন তো ভাইয়া মেবি। হ্যাঁ করাইছি, আমি করাচ্ছি না এখন, এটাই বলতেছি, আমি জাস্ট তোমাকে চিত্র দেখাই চলে যাচ্ছি। যেমন ধরো এটা একটা ইট ফালানো ছিল, সেটাকে আমরা এইভাবে খাড়া করে ফেলবো, তো সেক্ষেত্রে আমার কিন্তু কাজ কি হবে সেটা সেটা আমরা করছি। তো এই ধরনের ক্ষেত্রে অবশ্যই এইভাবে দিতে পারে তোমাদেরকে পরীক্ষা, মনে করে একটা কাচের নল থাকতে পারে, সেটাকে আমি এইভাবে তুলে ফেলতে পারি। তো কাচের নল নিশ্চয়ই ওয়ান ডাইমেনশনাল কোনো বিং না, এটার অবশ্যই ব্যাসার্ধ বলতে কিছু একটা আছে। তো সেক্ষেত্রে তার ভরকেন্দ্রের উচ্চতা কিন্তু একটা হাইটে থাকবে, একটা হাইট থাকবে ইনিশিয়াল, এবং ফাইনাল হাইটটা থাকবে ব্যাসার্ধ পরিমাণ। তাহলে ব্যাসার্ধ থেকে ওই মানে এই হাইটটা নলের অর্ধেকটা পরিমাণ দূরত্ব থেকে, পুরোটা তো এল যদি ধরি, নলের দৈর্ঘ্য এল যদি ধরে নিই, তাহলে ভরকেন্দ্রের সমান হবে L/2 মাইনাস এই যে ব্যাসার্ধের অর্ধেকটা, L/2 মাইনাস R/2, এটা হচ্ছে তার ভার কেন্দ্রের সরণ, ঠিক আছে, এটা হচ্ছে তার ভার কেন্দ্রের সরণ। তো এই ধরনের ম্যাথ এটা দিয়ে করতে পারো, আমি আর এগুলোতে ঝামেলা করছি না, এগুলো এখানেই সমাপ্ত। এগুলো আমরা ক্লাসে ভালো মতো করছি। সো আচ্ছা, এখন আমরা একটু সামনে যাই। আচ্ছা, এখন আমরা একটা সোজা ম্যাথ, ফ্রিকুয়েন্টলি আসা ম্যাথ এবং খুবই মজার ম্যাথ, সেটা করি। সেটা হচ্ছে একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে, যদি গুলির বেগ 3 গুণ করা হয়, দ্বিগুণ যদি করা হয়, তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে, ঠিক আছে। এটা যারা মুখস্থ পারে, শর্টকাট পারে, তারা ডিরেক্ট বলে দিতে পারে আনসারটা কয়টা। একটি গুলি একটি তক্তা ভেদ করতে পারে, একটি গুলি একটি তক্তা ভেদ করে। প্রশ্ন হচ্ছে, আমি যদি বেগ দ্বিগুণ করি, গুলির বেগ দ্বিগুণ করা হলে, গুলির বেগ দ্বিগুণ করা হলে অনুরূপ কয়টি তক্তা ভেদ করবে? গুলির বেগ দ্বিগুণ করা হলে অনুরূপ কয়টি তক্তা ভেদ করবে বা করে, ওকে। এখন দেখো এই জিনিসটা কিন্তু আমার আসলে গতিশক্তির সাথে রিলেটেড, কয়টা তক্তা ভেদ করবে ডিপেন্ড করে। 4টা হবে না? হ্যাঁ 4টা হবে, খেয়াল করো। যে ইকুয়াল হাফ এমভি স্কয়ারটা থেকে। হ্যাঁ, এখন আমাদের গতিশক্তির যে সূত্রটা আছে, একজন বলছে 4টা, ওকে। সো আমাদের এখানে এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে আমাদের যতটা তক্তাই ভেদ করুক না কেন, সেটা কিন্তু গতিশক্তির সমানুপাতিক, ঠিক আছে। এই যে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে গতিশক্তি যত বেশি হবে, কারণ খেয়াল করো গতিশক্তি কিন্তু ডিরেক্ট কাজের সাথে সম্পর্কিত, যত পরিমাণ গতিশক্তি পরিবর্তন হবে ততটুকুই কাজ হবে, তাহলে গতিশক্তির সাথেই কিন্তু কাজের সম্পর্কটা, তক্তা যে ভেদ করছে এটা কিন্তু সে কাজ করছে। সো খেয়াল করো, আমরা এইভাবে লিখতে পারি যে তক্তার সংখ্যা অথবা ভেদকৃত তক্তার সংখ্যা, এইভাবে লেখা উচিত, ভেদকৃত তক্তার সংখ্যা ইজ প্রপোর্শনাল টু গতিশক্তি, এবং গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু বেগের বর্গ। তাহলে আমি যদি তক্তার সংখ্যার সাথে বেগের বর্গের ডিরেক্ট সম্পর্ক করে ফেলি, গতিশক্তিকে মাঝখানে রেখে দিয়ে যদি রিলেশন করি, যদি খেয়াল করো, আমি যদি বেগকে দ্বিগুণ করি, আমার ভেদকৃত তক্তার সংখ্যা 4 গুণ হবে, আমি যদি বেগকে 4 গুণ করি, ভেদকৃত তক্তার সংখ্যা 16 গুণ হবে। তাহলে এখানে বলছে গুলির বেগ দ্বিগুণ করা হলে
কয়টা তক্তা ভেদ করবে? তাহলে গুলির বেগ যদি আমি দ্বিগুণ করি, আমি 4টা তক্তা না, এটা ভুল করবো না, আমরা 4 গুণ তক্তা ভেদ করতে পারি। যেহেতু বলছে একটা গুলির ক্ষেত্রে মানে একটা তক্তা সে ভেদ করতে পারে, একটা গুলি নির্দিষ্ট একটা বেগে, সেক্ষেত্রে যেহেতু ওই নির্দিষ্ট বেগে সে একটা তক্তা ভেদ করতে পারে, তাহলে দ্বিগুণ পরিমাণ বেগে সে 4 গুণ অর্থাৎ 4টা তক্তা ভেদ করবে। যদি পরীক্ষায় প্রশ্ন এটা বলে দেয় যে একটা গুলি ইনিশিয়ালি ভি বেগে ছিল, ভি বেগে ভেদ করতে পারে সে 4টি তক্তা, ভি বেগে সে ভেদ করতে পারে 4টি তক্তা। আমি যদি বেগের মান দ্বিগুণ করে দেই, 2v করে দেই, সেক্ষেত্রে বেগ তো দ্বিগুণ হয়েছে, তাইলে ভেদ করবে কত গুণ? 4 গুণ। 4 গুণ মানে এখন কত বলো তো? এখন কি 4টা নাকি 4 4 16টা? এখন সে 16টা তক্তা ভেদ করবে, কারণ বেগ দ্বিগুণ হয়েছে। বেগ দ্বিগুণ হয়েছে, বেগ যদি দ্বিগুণ হয়, ভেদ কিন্তু তক্তার সংখ্যা 4 গুণ। তাহলে আগে তক্তা ভেদ করতো 4টা, এখন ভেদ করবে সে 16টা। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর যদি তোমাদের এক্ষেত্রে সূত্র লাগে, সূত্রের ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, মানে আমি যদি এটাকে একটু সহজ ম্যাথমেটিক্সে নিয়ে আসি, সূত্রটা হবে দেখতে এরকম যে ভেদকৃত তক্তার সংখ্যা, আমি এইভাবে বলবো, তক্তার সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, যে n1 বাই n2 ইজ ইকুয়াল টু, এভাবে লিখতে পারো v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার। তো এটা যদি মনে রাখো তাহলে তোমাদের জন্য আর কি ম্যাথমেটিক্যাল করাটা ইজি হবে, যদি এইভাবে মনে না থাকে। ওকে, মাথায় রাখবা ভেদকৃত তক্তার সংখ্যা হচ্ছে গতিশক্তি সমানুপাতিক, আর গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। তাহলে গতিশক্তিকে মাঝখানে রেখে আমরা তক্তার সংখ্যা এবং বেগের মধ্যে একটা রিলেশন ডেভেলপ করলাম, সেটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, প্রশ্ন উল্টা করে দিতে পারে যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ বেগ দিয়ে 4টা তক্তা ভেদ করতে পারি। আমি যদি এখন 24টা তক্তা ভেদ করতে চাই, তাহলে আমার কত গুণ বেগ করা লাগবে? ওই সেম সূত্র তুমি ইউজ করবা, n1 বাই n2 সমান v1 স্কয়ার বাই v2 স্কয়ার, অটোমেটিক্যালি আনসার পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা খুবই ফ্রিকোয়েন্টলি আসা কোশ্চেনের মধ্যে একটা হচ্ছে যে একটা নির্দিষ্ট হাইট থেকে, আমি জেনারেল কেসটা তোমাদেরকে বলবে, যে কোনো কেসের জন্য এটা করতে পারবা। ওকে, যেমন ধরো আমি বললাম যে একটা নির্দিষ্ট হাইট থেকে, h উচ্চতা থেকে একটা বস্তু বিনা বাধায় পড়ে, h উচ্চতা থেকে একটা বস্তু বিনা বাধায় পড়ে। প্রশ্ন হচ্ছে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? কোথায় এর গতিশক্তি বিভব শক্তির, তা আমরা কাজ করি, প্রশ্ন তো দ্বিগুণ হতে পারে জিজ্ঞেস করতে পারে, 4 গুণ হতে পারে জিজ্ঞেস করতে পারে, কোথায় এর গতিশক্তি বিভব শক্তি 4 গুণ হবে, কোথায় এর গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে, প্রশ্ন তো করতেই পারে, তাই তো? সো দিয়েছে কথা যে কোথায় এর বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির, আমি বললাম n গুণ হবে, n গুণের জন্য ম্যাথটা সলভ করব, n গুণ হবে। তাহলে আমাদের একটা সূত্র হয়ে গেল, মানে একটা রেডিমেড সূত্র পেয়ে গেলাম আমরা, আর কিছু টাইপের ম্যাথ এইটার মধ্যে ঢুকিয়ে ফেলবো, ঠিক আছে? তো মনে করে একটা বস্তু এই যে h উচ্চতা থেকে নিচে নামবে, ধরো বস্তুটা h উচ্চতা থেকে নিচে নামবে, আমাদের বস্তুটা মনে করো এইখানে ছিল, এখান থেকে সে নিচে নামবে। এখন যখন আমরা তার বিভব শক্তি বের করব, বিভব শক্তি বের করার জন্য কিন্তু আমার লাগবে তার হাইটটা, মাটি থেকে তার হাইটটা কতটুকু। মনে করো ওই নির্দিষ্ট পয়েন্ট যেখানে তার গতিশক্তি বিভব শক্তির n গুণ, সেই জায়গাটা হচ্ছে মনে করে এই পয়েন্টটা, এই জায়গাটাতে, যেটার হাইট মাটি থেকে হচ্ছে x পরিমাণ, যেটার হাইট মাটি থেকে হচ্ছে x পরিমাণ, যে পয়েন্টের হাইট মাটি থেকে হচ্ছে x পরিমাণ, ঠিক আছে? আর টোটাল হাইট তো তোমার জানাই আছে, টোটাল হাইট তো তোমাদের h, আর মাটি থেকে x উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তির n গুণ। তাহলে ওই পয়েন্টে আমার গতিশক্তি কত হবে বলো তো? দেখো বস্তুটা 0 বেগ থেকে পড়ছে, কারণ সে বিনা বাধায় পড়ছে, মানে কি বিনা বাধাতে তো ঠিক আছে, বাতাস নাই, আর তাকে আমি ছেড়ে দিচ্ছি মনে করি এখানে, নর্মালি এইসব ক্ষেত্রে আমরা ইউকে 0 ধরে রাখি, যে আদি বেগটা 0। তো যদি সে এই পয়েন্ট পর্যন্ত আসে, তাহলে তার সরণ কতটুকু হবে? এই রেফারেন্স থেকে তার সরণটা কতটুকু হবে? সরণটা হবে এই যে নিচের দিকে কতটুকু হবে? h মাইনাস এক্স পরিমাণ তার সরণ হবে, তাই তো? h মাইনাস এক্স পরিমাণ তার সরণ হবে এই যে এদিকে, এই যে তার সরণটা এদিকে। ওকে, এটা হচ্ছে h মাইনাস এক্স পরিমাণ। তাহলে আমরা বলবো তার গতিশক্তি এখানে হবে v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2g h। ওকে, তাহলে v সমান কি হবে? v সমান হবে u তো 0, তাই v সমান হবে রুট ওভার 2g ইন্টু h মাইনাস এক্স। এই এইচটা, স্মল এইচটা কিন্তু এখানে জেনারেল এইচ। আচ্ছা, এটাকে আমি পরে কনফিউশন হবে, এইচ না দিয়ে এটাকে আমি এস বলে দিই,
ভি স্কয়ার সমান স্কয়ার প্লাস 2gh, এই তো ঠিক আছে। তাহলে এই পরিমাণ নামার পরে আমাদের বস্তুটার বেগ হচ্ছে এটা। বেগ যদি এটা হয় তাহলে গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার, তাই তো? তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে কি হবে? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে? 2g ইন্টু এইচ মাইনাস এক্স। 2 কেটে ফেলো, তাহলে আনসার থাকতেছে এখানে mg ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে এই পরিমাণ নিচে নামার পরে মনে করে সে এ থেকে বি পয়েন্টে আসছে, মনে করে বি পয়েন্টে সেই আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টটা যেখানে গতিশক্তি বিভব শক্তির n গুণ, আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট সি। আচ্ছা, mg ইন্টু এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে তার গতিশক্তি। বিভব শক্তি কত এই পয়েন্টে? এই পয়েন্টে গতিশক্তি আমরা পেয়ে গেলাম ই কে সমান হচ্ছে আমাদের mg ইন্টু এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে বিভব শক্তিটা কত? বিভব শক্তিটা হচ্ছে mg ইন্টু এক্স, তাই তো? এক্স উচ্চতার তো বিভব শক্তি mg এক্সই হবে। এখন আমরা শর্ত প্রয়োগ করি দুইটার উপর। গতিশক্তি বিভব শক্তির n গুণ, তাহলে আমি লিখবো গতিশক্তি আর বিভব শক্তি এইভাবে লিখে ফেলবো। তাহলে বলছে কি বিভব শক্তির n গুণ, বিভব শক্তির n গুণ বলছে মানে কি বিভব শক্তির সামনে একটা n বসায় দাও। তাহলে এখন গতিশক্তিটা লিখে ফেলো আগে। গতিশক্তি হচ্ছে mg ইন্টু এইচ মাইনাস এক্স। আচ্ছা, এটাকে এগুলোকে এই পাশে রেখে, নাহলে তোমরা আবার কনফিউশনে পড়ে যাবে, পরে আবার নোট দেখতে সমস্যা হবে। ওকে, এটা হচ্ছে গতিশক্তি, এটা হচ্ছে বিভব শক্তি, এবং গতিশক্তি বিভব শক্তির n গুণ। ওকে, তাহলে গতিশক্তি লিখে ফেলো mg ইন্টু এইচ মাইনাস এক্স, বিভব শক্তি কি হবে? mg ইন্টু এক্স। দেখো mm কাটা যাচ্ছে, সরি n কেটে ফেললাম কেন, mm কাটা যাচ্ছে, তাহলে এগুলোকে আমি গুণ করে ফেলে আগে। জিজিও কাটা যাচ্ছে দুই পাশ থেকে, এই যে দেখো জিজিও কাটা যাচ্ছে, তাহলে কি থাকলো? এইচ মাইনাস এক্স সমান n ইন্টু এক্স। তাহলে দেখো তো কি হয়, আমরা এক্স কে ওই পাশে নিয়ে যাই, তাহলে এইচ সমান হবে এক্স কমন নিলে n প্লাস ওয়ান, তাই তো? তাহলে আমরা এক্স সমান কি পাচ্ছি? এক্স সমান পাচ্ছি এইচ ডিভাইডেড বাই n প্লাস ওয়ান। এখানে একটা মজার জিনিস আছে, খেয়াল করো। এক্স হচ্ছে এইচ ডিভাইডেড বাই n প্লাস ওয়ান। এতটুকু কি সবাই বুঝতে পারছো নাকি? এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলবো কিন্তু। আচ্ছা, এতটুকু যদি সবাই বুঝে থাকো, তা আমাদের এক্স আসছে এইচ ডিভাইডেড বাই n প্লাস ওয়ান। তাহলে আমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম এখন, যে আমার যদি এখন বলে যে কোনো জায়গায় কোন উচ্চতায় কোথায় কোথায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে, তাহলে আমি 3 গুণ বলে n এর জায়গায় 3 বসায় দিব, 4 গুণ বলে n এর জায়গায় 4 বসিয়ে দিব। তাহলে এটা তো একটা ফাংশন যেটা হচ্ছে n এর উপর বেস করে চেঞ্জ হচ্ছে, মানে n এর কোন মানের জন্য x এর কোনো বাস্তব মান পাবো না আমরা, বলো তো? n এর কোন মানের জন্য n এর মান যদি -1 হয়ে যায় সেক্ষেত্রে পাবো না, আদারওয়াইজ সব ক্ষেত্রেই পাবো। ঠিক আছে, তো এটা আসলে কোনো সমস্যা না। n সমান 0 তুমি এমনিই বসাবা না, n গুণ মান তো 0 গুণ, এটা তো আসলে কোনো হিসাব নেই। আর n এর মান তো নেগেটিভও তুমি বসাবা না, তো এটাকে তুমি মাথায় রাখতে পারো। মাথায় রাখবা এক্সটা কিন্তু ভূমি থেকে উচ্চতা, এক্সটা কিন্তু ভূমি থেকে উচ্চতা, ঠিক আছে? ভূমি থেকে এতটুকু উচ্চতা। এইচ হচ্ছে টোটাল হাইট, n হচ্ছে কত গুণ চাচ্ছ তুমি। মাথায় রাখবা পরীক্ষা কিন্তু এটাও টেস্ট করে দিতে পারে যে বিভব শক্তি গতিশক্তির কত গুণ, তখন কিন্তু তোমার এই সূত্র খাটবে না। এই সূত্রটা হচ্ছে আমরা বানাইছি গতিশক্তি বিভব শক্তির কত গুণ দিয়ে। তোমার যদি বিভব শক্তি গতিশক্তি কত গুণ দিয়ে করতে হয়, সেক্ষেত্রে তোমার নিজের আলাদাভাবে আবার ডেভেলপ করা লাগবে। ওকে, তখন তোমার এখানে n আসে, এখানে n আসবে, তো সেটা তুমি তোমরা নিজেরা করে ফেলতে পারো। ঠিক আছে, এটা নিজেরা করে ফেলবা যে বিভব শক্তি যদি গতিশক্তির n গুণ হয় সেক্ষেত্রে সূত্রটা কেমন হবে, ট্রাই করে দেখতে পারো। ট্রাই আমি করে দিই। তাহলে এখানে হবে জাস্ট এখানে n ছিল, তো তখন এই দিকটাতে n চলে আসবে, তখন হবে n ইন্টু এইচ মাইনাস এক্স সমান আসবে এক্স, তখন আমাদের আসবে এন এইচ ইজ ইকুয়াল টু এন এক্স প্লাস এক্স, তখন এইচ সমান কি আসবে খেয়াল করো, এক্স ইন্টু এন, আচ্ছা আমি তো এক্স বের করবো, সরি, এক্স ইন্টু এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এন এইচ। তাহলে আমাদের এক্স সমান আসবে এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। দেখছো পার্থক্যটা? এখানে ছিল এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এখানে চলে আসছে এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এই হচ্ছে ছোট পার্থক্যটা। সো এত কিছু মনে রাখো আসলে টাফ, সো তোমার বেটার হয় তুমি এই মেথডটা ফলো করে ম্যাথটা সলভ করো। যদি তোমাদের শর্টকাট মনে রাখার ইচ্ছা হয়, শখ থাকে, তখন এগুলো মনে রাখতে পারো, যদি ইচ্ছা থাকে, যদি শখ থাকে। আদারওয়াইজ এই মেন মেথড দিয়ে করতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, রিটেনের জন্য বলছি।
আচ্ছা, এটা বুঝলাম আমরা, হয়ে গেল। ওকে, এখন তোমাদের ওই মেথে আমরা চলে আসি, যেখানে আমরা বলছিলাম যে একটি পাম্পের ম্যাথ, পাম্প ক্রেন এইসবের ম্যাথ এখন আসবে। ওকে, এখানে কিছু কর্মদক্ষতার ব্যাপার স্যাপারে চলে আসবে, সো ওগুলো নিয়ে আসবো আমি এখন। প্রশ্ন হচ্ছে, একটি কুয়া থেকে একটি ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে এই যে এখন খেয়াল করবা, আমরা কখন কুয়াকে কুয়া বলবো, কখন কুয়াকে পানি ট্যাঙ্কি বলবো, এরকম একটা প্রশ্ন চলে আসছে এখন, যেটা গত ক্লাসে আমি ভেঙে ভেঙে বলছিলাম তোমাদেরকে। প্রশ্নে বলছে, একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি 10 মিটার উচ্চতায় 10 মিটার গড় উচ্চতায় তোলা হলো। ঠিক আছে, কুয়া থেকে 1000 কেজি পানি প্রতি মিনিটে, ঠিক আছে, কুয়া থেকে প্রতি মিনিটে 1000 কেজি পানি পানি তোলা হচ্ছে 10 মিটার উচ্চতায়। প্রশ্ন হচ্ছে, যদি ইঞ্জিনের ক্ষমতা 40% হয়, একটু ওয়েট করো, যদি ইঞ্জিনের ক্ষমতা 40% নষ্ট হয়, তাহলে এর অশ্ব ক্ষমতা কত? খেয়াল করি, এটা কিন্তু খুব একটা বেশি কঠিন না। তার আগে আমরা এই নষ্ট হিসাবে না গিয়ে, ক্ষমতার কিছু নষ্ট হয়ে গেছে এটা না বলে আমরা নর্মালি করার চেষ্টা করি। মনে করে কিছু নষ্ট হয় না, যদি কিছু নষ্ট না হয় তখন আমরা কিভাবে করতাম? তখন আমরা যেভাবে করতাম সেটা হচ্ছে ক্ষমতা বের করতে বলছো তো, যে ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে কাজ বাই সময়। কাজ সমান কি? আমি তো অভিকর্ষের বিরুদ্ধেই কাজ করছি। 1000 কেজি পানিকে তো উপরে তুলছি আমি, তাহলে 10 মিনিট উচ্চতা তুলছি। সূত্র কি ছিল? mg ইন্টু এইচ ডিভাইডেড বাই টি। প্রতি মিনিটে তুলছি না, সো প্রতি মিনিটে এখানে বসাই দিতাম, তাই তো? এই হচ্ছে কাজ ছিল আমাদের ওভারঅল। ওকে, তো এখন যেহেতু বলছে আমাকে যে তার ক্ষমতা 40% নষ্ট হয়, তখন আমি কি করতে পারি? মানে ওর এখন তো মানে তার যদি গায়ে লেখা থাকে যে তার ক্ষমতা হচ্ছে মনে করো 600 ওয়াট, মনে করো তার গায়ে লেখা আছে বা তার গায়ে যে স্টিকার থাকে, স্টিকারে লেখা আছে 600 ওয়াট, তো 40% যদি তার নষ্ট হয়ে যায়, আমি কত পার্সেন্ট পাচ্ছি? 60% পাচ্ছি। তাইলে তার অরিজিনাল যদি 600 ওয়াট হয়, আমি কিন্তু কার্যকরভাবে পাচ্ছি কতটুকু? 600-এর 60%। তো এখানেও সেম, আমাদের জিনিসটার, আমাদের যে আছে, ইঞ্জিন আছে, সেটার যদি অরিজিনাল ক্ষমতা হয় পি, আমি কিন্তু আসলে পি পাচ্ছি না, আমি পাচ্ছি 0.6 পি। কারণ বলছে কি 40% নষ্ট হয়ে যায়, সো আমি কত পার্সেন্ট পাবো? 60% পাবো। আর 60% পাওয়া মানে কি? 60% মানে হচ্ছে 60 ডিভাইড বাই 100, এখানে 0.6 পি আসবে। তাহলে এখান থেকে যা সুন্দর মতো পিটা বের করে ফেলো। তো তোমাকে কিন্তু জানা আছে 0.6 পি সমান এম কত? 1000 কেজি পানি। জি কত? জি তুমি 10 ধরো। এইচ কত? 10 মিটার উচ্চতা তুলছো তুমি, ডিভাইড বাই কত মিনিটে তুলছো? প্রতি মিনিটে, মানে 60 সেকেন্ডস। তো এখান থেকে তুমি কিন্তু পিটা পেয়ে যাচ্ছ ইজিলি। তো এই যে এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 10⁵ ডিভাইডেড বাই 60, আর 0.6 এর নিচে আসবে। 0.6 যদি নিচে আসে, এটাকে লেখা আছে 6/10, এটা হয়ে যাবে 10/6। ওকে, তাহলে এখানে 10⁶ বসায় দাও, আর এই শূন্য কেটে দাও। এই শূন্য কাটার সুযোগ নেই, সরি, এই যে 6। এখান থেকে তুমি একটা মান পেয়ে যাবে। হ্যাঁ, মান পেয়ে যাওয়ার পরে কাজ কিন্তু শেষ না। মান পেয়ে যাওয়ার পর কাজ হচ্ছে তোমার এটাকে আবার 746 দিয়ে ভাগ করতে হবে, কারণ ক্ষমতা যাই আসুক সেটার হর্স পাওয়ার এককটা কি হবে? ক্ষমতা ডিভাইডেড বাই 746, কারণ 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। তো যাই আসুক না কেন আনসার, এই আনসারটাকে এখান থেকে তুমি 746 দিয়ে ভাগ করবা, তুমি আনসার পাবা এখানে 3.65 হর্স পাওয়ার। আশা করি বুঝতে পারছো যে ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া মানে কি। তুমি মেইন সূত্র ইউজ করবা, কারণ অরিজিনাল ক্ষমতা যেটা তুমি ধরছো তার যত পার্সেন্ট নষ্ট হয়ে গেছে, সে বাকি পার্সেন্টগুলো কাজ করছে, তাহলে ওখানে 0.6টা বসায় দাও। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী।
আচ্ছা, এখন আসো, আরেকটা ম্যাথ এখানে আছে, সেটা হচ্ছে তোমাকে বলছে এখানে যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা, দেখছো পানিপূর্ণ কুয়া বলছে মানে কি, কুয়াটাকে তার নিয়ত হচ্ছে খালি করা বা অর্ধেক খালি করা। যখন এই ধরনের প্রশ্ন বলবে পানিপূর্ণ কুয়া অথবা অর্ধেক পূর্ণ কুয়া, তখনই বোঝা যাবে তাকে খালি করার নিয়ত, তখন তোমার ভার কেন্দ্রের স্মরণ নিয়ে কাজ করতে হবে। ওকে, সো এখানে বলছে একটি পানিপূর্ণ কুয়া, একটি পানিপূর্ণ কুয়া, তার গভীরতা হচ্ছে যেটাকে আমরা এইচ বললাম 10 মিটার। তার বেশ হচ্ছে মনে করো 6 মিটার, 0.6 না 6 মিটার। আচ্ছা, বেশকে আমরা ডি বললাম, ডায়ামিটার। ওকে, একটি পাম্প 30 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। কত সময় খালি করে? 30 মিনিটে। তাহলে টি ইজ ইকুয়াল টু 30 মিনিট কি হয়ে যায়, আমাদের ওই কুয়াটা খালি হয়ে যায় 30 মিনিটে। প্রশ্ন হচ্ছে, বুঝতেই পারছো যে ওই পাম্পটার ওই যে পাম্পটার ক্ষমতা কত। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে পাম্পের ক্ষমতা। এবং মাথায় রাখবা, এইসব প্রশ্নের আনসার তোমাকে হর্স পাওয়ারই দেওয়া লাগবে ম্যাক্সিমাম টাইম। কারণ তুমি বাসা বাড়িতে খেয়াল করে দেখবা, যত ধরনের এই ধরনের ডিভাইস তুমি ইউজ করো, পাম্প বা এই টাইপের যত জিনিসপত্র ইউজ করো, সবগুলোর ক্ষমতা কিন্তু হর্স পাওয়ারই লেখা থাকে তার গায়ের মধ্যে। কারণ এটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, সবকিছুকে আমরা হর্স পাওয়ার দিয়ে ক্ষমতাটা দিয়ে থাকি। যেহেতু আমাদের ওয়াটটা তখন বেড়ে যায়, তখন আমরা হর্স পাওয়ার চলে আসে। তুমি লাইটের মধ্যে, বাসা বাড়ির লাইটের মধ্যে কিন্তু তুমি ওয়াটেই পাবা, চিন্তা করার কারণ নেই। কারণ ওইটাকে 746 দিয়ে ভাগ করলে জনগণ আবার ওইটাকে নাম বলতে পারবে না। ঠিক আছে, তো সেই জন্য ওইটাকে ওয়াটেই রাখা হয়। 100 ওয়াট, 600 ওয়াট, 30 ওয়াট, 40 ওয়াট, 200 ওয়াট এরকমই রাখা হয়। কিন্তু পাম্পগুলো যেহেতু অনেক বেশি পাওয়ারফুল, ওগুলোর ক্ষমতা অনেক বেশি, সেজন্য ওগুলোকে আরেকটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে নিয়ে আসা হয়, সেটা হচ্ছে হর্স পাওয়ার। ওকে, তো ক্ষমতাটা তোমার অবশ্যই হর্স পাওয়ারই ম্যাক্সিমাম টাইম বলে দিবে, করতে বলে দিবে। আর না বলে তো তোমার যা ইচ্ছা করো। এখন দেখো, পানিপূর্ণ কুয়া, গভীরতা এত, আর বেশ হচ্ছে এত। তো যখনই বলছে খালি করার হিসাব, তখন আমরা কি করবো, এটাকে একটা পানি ভর্তি চৌবাচ্চা হিসেবে অথবা পানি ভর্তি একটা পানির ট্যাঙ্কি হিসেবে ধরে নিব, যেটা আমরা নিচে থেকে উপরে না, উপর থেকে আস্তে আস্তে খালি করছি পানি। কি দিয়ে বলছিলাম, একটা মগ দিয়ে বলতে পারি, অথবা একটা পাত্র দিয়ে আস্তে আস্তে পানি তুলছি। এভাবে মনে করো, উপর থেকে আস্তে আস্তে পানি তুলছি এবং উপর থেকে আস্তে আস্তে খালি হচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল, mg ইন্টু h/2, মনে আছে? কারণ পুরোটাই তো খালি করে দিব, তাহলে ভার কেন্দ্রের সরণটা কতটুকু, পুরোটাই যদি খালি করে দিই, আমার কনসিডারে কিন্তু পুরা পানি, তাহলে পুরা পানির ভার কেন্দ্র কই আছে, তার মাঝখানে, তো তার সরণটা কতটুকু হচ্ছে h/2 পরিমাণ। তাহলে mg ইন্টু h/2 এখানে। কিন্তু কাহিনী হচ্ছে এখানে m তোমাকে বলে দেয় নাই, তোমার এখানে এমটা বের করতে হবে কিভাবে, আয়তন ইন্টু ঘনত্ব দিয়ে ইন্টু জি ইন্টু h/2। আয়তন কত এখানে, কুয়ার কিন্তু সবকিছু বলে দিছে, এই যে কুয়াটার গভীরতা বলে দিছে, কুয়াটার বেশ বলে দিছে, তার মানে এটা একটা সিলিন্ডার, তো ধরতেই হবে। তাহলে সিলিন্ডারের আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ। পাই এখানে বেশ কত, বেশ হচ্ছে 6, তার মানে ব্যাসার্ধ কত হবে, 6/2 মানে 3। তাহলে পাই ইন্টু 3 স্কোয়ার। আর উচ্চতা কত, বাই দ্য ওয়ে এখানে কিন্তু আবার h/2 বসায় না, এটা কিন্তু আমার আয়তন বের করার জন্য এটা কিন্তু আমার পুরো টেনই বসবে, পুরো আয়তন দিয়েই পানি আছে পুরোটা। ঠিক আছে, তো mgh, এই যে পাই আর স্কোয়ার এইচ শেষ, আয়তন বের করে ফেললাম। এখন ঘনত্ব কি, পানির ঘনত্ব 10 কিউব কেজি বা মিটার কিউব। জি এর জায়গায় জি এর মান বসাও, এরপরে h/2 এর জায়গায় 10/2 বসায় দাও। তুমি এখান থেকে কিন্তু তার কি পাচ্ছ, কাজটা পেয়ে যাচ্ছে। এই কাজটাকে তুমি সময় দিয়ে ভাগ করো, কত সময় সে খালি করে, এটা 30 মিনিটে। তাহলে নিচে লেখো 30 × 60। তো এটা সমান কি, এটা কিন্তু আমাদের ক্ষমতা চলে আসলো, কাজ ডিভাইডেড বাই সময়, ক্ষমতা। এবং এই ক্ষমতাকে তুমি যদি চাও 746 দিয়ে ভাগ করতে, তখন তুমি আনসারটা পেয়ে যাবা হর্স পাওয়ারে, আর কিছু না। ওকে, আচ্ছা দেখি তো। ওকে, তাহলে ফাহমিদ একটা ম্যাথ বলছিল, ওই ম্যাথটা আমি এখন করাই দেবো। সে বলছিল ক্রেন এবং মোটর, এই দুইটা দিয়ে একটা কাজ ছিল, সেটা কিন্তু আমি গত ক্লাসে করাইছিলাম আমার যতদূর মনে পড়ে, আইডিয়াটা তোমাদেরকে শেয়ার করছিলাম তোমাদের সাথে। তো প্রশ্নটা ছিল এরকম, একটা ক্রেন দিয়ে আমরা কি করি, নর্মালি বড় বড় জাহাজ, গাড়ি, এইসব ভাঙা ডুঙ্গা যদি থাকে, ওগুলোকে তুলে নিয়ে আসি, বা কোনো দরকার যদি তাকে আমার ক্যারি করা লাগে, সেগুলো দিয়ে ক্যারি করি ক্রেন দিয়ে।
তো ক্রেন যেহেতু মুভ করতে পারে, যেহেতু ক্রেন এইভাবে ডানে বামে এইভাবে মুভ করতে পারে, তো নিশ্চয়ই তাকে কন্ট্রোল করা হচ্ছে কোনো একটা মোটর দিয়ে, কারণ সে যদি রোটেট করতে পারে মিনস দেয়ার ইজ এ মোটর, ঠিক আছে, যে ঘোরাতে পারে তাকে। রোটেট করতে পারে যত মেকানিক্যাল জিনিস এগুলোর ম্যাক্সিমামে কিন্তু এইভাবে মোটর দিয়ে রোটেট করানো হয়। এবং আমাদের যে খেলনাগুলো ছিল যেগুলোতে আমরা খেলতাম সেগুলোর ম্যাক্সিমাম জিনিসপত্রে কিন্তু মোটর ছিল, কারণ ঘূর্ণন জিনিসের সাথে আমরা বাই বর্ন ইনস্টিংক্টিভলি আমরা অনেক বেশি আকর্ষণ প্রাপ্ত। আমাদের যত কিছু আছে সবকিছু কিন্তু ঘূর্ণন দিয়েই হয়। যেমন ধর আমরা যখন খেলি তখন আমাদের গাড়ির চাকা ঘুরে, যখন আমরা ধরো ফিশিং গেম খেলতাম তখন আমাদের ওই যে মাছগুলো আমরা তুলতাম বর্ষে দিয়ে, সেগুলো কিন্তু ঘুরতে থাকতো কন্টিনিউসলি, আর কিছু কিন্তু করতো না, সে কিন্তু ঘুরতো এবং আমরা ওই ঘূর্ণনের মধ্যে তার থেকে তুলতাম। আমরা যখন শিশু পার্কে যাই বা যেতাম, আমার তো এখন আর বয়স নেই শিশু পার্কে যাওয়ার, শিশু পার্কে যখন যাই তখন কিন্তু দেখবা খেয়াল করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানে পোর্শন যেটাই তুমি চলো না কেন ওগুলো কিন্তু ঘুরছে, মানে ঘোরা ছাড়া কিন্তু মানুষের মানে আনন্দ পাওয়া যায় না কোথাও, সবকিছু ঘুরছে। খেয়াল করো শিশু পার্কে এখন তুমি যে কোনো একটা জিনিস চিন্তা করো, ওই যে ঘোড়া ঘুরতে থাকে, ঠিক আছে, বাচ্চারা যেখানে বসে থাকে, তারপরে ধরো তুমি নাগরদোলায় যাও, তারপরে তুমি হচ্ছে যেটা ইচ্ছা করো তুমি, মানে শিশু পার্কের বা ড্রিমল্যান্ড বা যেখানেই যাও না কেন, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড যেখানে যাও না কেন, প্রত্যেকটা জিনিস কিন্তু টেকনিক্যালি ঘুরছে। সে ঘূর্ণনের মধ্যে মানুষের একটা মানে সহজাত মানে আকর্ষণ আছে। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমরা যে ঘুরি এমন না, আমরা যার মধ্যে আসি সে নিজেও কিন্তু ঘুরছে, পৃথিবী সে নিজেও ঘুরছে, সে যাকে কেন্দ্র করে ঘুরছে সেও ঘুরছে। সো এই যে ঘূর্ণনের যে খেলা, এই খেলা পুরা ফিজিক্স না, পুরা মানে মহাকাশের মধ্যে আছে। ঘূর্ণনটা স্বাভাবিক, ঘূর্ণনটা নিয়ে এই জন্যই এত বেশি আমাদের জানা দরকার, কারণ আমরা সবকিছুই আসলে ঘূর্ণনের মধ্যে থেকেই করছি, যাই করি না কেন। আচ্ছা, তাহলে কইছিলাম আমরা এই যে ক্রেন, আমরা ক্রেন দিয়ে গাড়ি তুলবো এবং সেই ক্রেনকে আমরা একটা মোটর দিয়ে কন্ট্রোল করছি, তাই তো? সো মনে করো এই হচ্ছে আমাদের একটা ক্রেন, এই যে হচ্ছে আমাদের একটা ক্রেন, এটার সাথে এইভাবে একটা আংটা লাগানো থাকে, এইভাবে কোনোভাবে এটা যাতে আমরা একটা গাড়িকে গ্রিপ করতে পারি আর কি, হচ্ছে কথা। তো মনে করো আমি এখন তোমাদের হিসাবে বোঝানোর জন্য আমি একটা গাড়ি এঁকিয়ে দিলাম, মনে করো একটা ভাঙা গাড়ি ফালানো ছিল, অথবা কোনো একটা পরিত্যক্ত গাড়ি, আমি এই ক্রেন দিয়ে তাকে তুলে নিয়ে যাবো কোথাও, মনে করো জাহাজ দিয়ে অন্য কোথাও পাঠাবো। এই জাহাজ আমার বন্দরে জাহাজ আছে দাঁড়ানো, এই জাহাজের মধ্যে আমি এই গাড়িগুলোকে পাঠাবো একটা একটা করে, তারপরে আমি ওইগুলোকে নিয়ে অন্য কোনো জায়গায় হয়তো ফেলে দিব বা এটাকে রিফাইন করবো কোনোভাবে, গাড়িটাকে নিয়ে যাবো। এই যে আমি ক্রেনকে ইউজ করছি, ক্রেনকে যে আমি নড়াচড়া করাচ্ছি, এইভাবে নিচ্ছি, উপরে নিচে তুলতেছি, এগুলো কিন্তু আমি একটা মোটর দিয়ে কন্ট্রোল করতেছি, তাই না? সো মোটর মনে করো এখানে আছে একটা, এই যে একটা মোটর থাকে এখানে, যেটা দিয়ে আমি তাকে ঘোরাচ্ছি, মনে করি একটা বড় মোটর এখানে আছে লাগানো তার সাথে, যে তাকে এইভাবে রোটেট করছে, উপরে নিচে ডানে বামে নিয়ে যাচ্ছে এইভাবে, ঠিক আছে? তো এই যে মোটরটা, এটার ক্ষমতা মনে করে পি, দিন শেষে এটার ক্ষমতাই বের করতে বলবে। আর মোটরটা তাকে ঘোরাচ্ছে, এই ঘূর্ণনের ফলে এই ক্রেনটা কাজ করছে। তো ক্রেনটার নিজস্ব কিছু মেকানিজম আছে যেটা দিয়ে সে নড়াচড়া করতে পারে, তাই তো? সো প্রশ্নে বলা থাকে যে আমরা যে মোটরটা ইউজ করছি, যেটা দিয়ে আমরা ক্রেনকে ঘোরাচ্ছি, সেই মোটরটার কর্মদক্ষতা হচ্ছে 80%। মোটরটার কর্মদক্ষতা হচ্ছে 80%, মানে তার গায়ে যদি লেখা থাকে 400 হর্স পাওয়ার, সে 400 হর্স পাওয়ার আমাকে দিবে না, সে দিবে 400 ইন্টু 80%, মানে 0.8 ইন্টু 400 ওয়াট আমাকে দিবে, হর্স পাওয়ার আমাকে দিবে, ঠিক আছে? তো মোটরের মামলা তো বুঝলাম না, মোটরের কর্মদক্ষতা হচ্ছে 80%, মানে মোটরের গায়ের মধ্যে যা লেখা আছে সে তার 80% দিচ্ছে। কিন্তু ক্রেনের ক্ষেত্রেও ঝামেলা, ক্রেনও যাই পায় না কেন সেটাকে সে আরো 50% করে ফেলে, মানে তার কর্মদক্ষতা হচ্ছে 50%, মানে তার নিজস্ব তো একটা কাজের হিসাব আছে, সে তো নিজেও একটা ইঞ্জিন দিন শেষে, সেও কাজ করে, কিন্তু তাকে যা দেয়া হয় সে তাকে 50% করে ফেলে, মোটরকে যা দেয়া হয় সেটাকে সে 80% করে ফেলে, এবং ক্রেনকে যা দেয়া হয় সেটাকে সে 50% করে ফেলে। এখন প্রশ্ন থাকে পরীক্ষায় যে এই যে সেটআপটা, এই ক্রেনটা তখন একটা গাড়িকে যখন নিচে থেকে উপরে নিয়ে যায়, সেক্ষেত্রে তার সময় লাগে, তো মনে করো 500 কেজি একটা গাড়িকে তার 10 মিটার উচ্চতায় নিতে সময় লাগে সে ফর এক্সাম্পল 2 মিনিট। 500 কেজি একটা গাড়িকে 10 মিটার উপরে নিতে তার সময় লাগে 2 মিনিট। এখন প্রশ্ন থাকবে যে এই পাম্পের ক্ষমতা হর্স পাওয়ারে নির্ণয় করো। তো দিন শেষে কাহিনী কিন্তু ইজি, খেয়াল করবা কিভাবে, কারণ এই পাম্প ক্রেনের সাথে যুক্ত, ক্রেনটা পাম্পের সাথে যুক্ত। সো পাম্পের যে ক্ষমতা সেটা যদি পি হয়, তোমাকে তো প্রশ্ন করছি যে পি সমান ওয়াট, তো পাম্পের ক্ষমতা যদি পি হয়, পাম্প কি আমাকে পি দিচ্ছে নাকি 80% অফ পি দিচ্ছে? নিশ্চয়ই 80% অফ পি দিচ্ছে। তাই আমি বলবো, আমি এটাকে বাংলায় লিখে ফেলি, পি ইন্টু 80%। তো এই যে
80% পাচ্ছে এমপি এর, এটা কে পাচ্ছে? এটা পাচ্ছে আমার ক্রেনটা সেই ক্ষমতাটাকে নিয়ে কি করছে, সে ওইটাকে আবার 50% করে দিচ্ছে। সো ওভারঅল এইটাই হচ্ছে আমার ক্রেনের ক্ষমতা। ক্রেনের ক্ষমতা সমান কি? ক্রেন দ্বারা কৃত কাজ ডিভাইডেড বাই সময়। ক্রেন দ্বারা কৃত কাজ কত? এম 9.8 লিখলাম, এখন আর 10 না লিখি, mgh ডিভাইডেড বাই, গাড়িটাকে ধরলাম আমরা, গাড়িটা একটা বিন্দু বস্তু, তাকে আমি 10 মিটার উপরে তুলছি। ওকে, mgh ডিভাইডেড বাই কত সময়? 2 মিনিট, তাহলে 2 × 60। তাহলে এখন বলো তো, এই যে পার্সেন্ট লিখলাম, এগুলা থেকে কি তোমরা আমাদের মোটরের গায়ে লেখা ক্ষমতাটা বের করতে পারবে না? মানে যখন কোনো কিছুর ক্ষমতা বের করতে বলে তখন কিন্তু তার গায়ে লেখা ক্ষমতা বের করতে বলে, মানে তার স্টিকারে কি লেখা আছে সেটা বের করতে বলে। কার্যত তো সে 80% দিচ্ছে, বাট অরিজিনালি তার কত আছে এটা জানতে চাই। তো তুমি এখান থেকে পিটা বের করতে পারবে আশা করি। হামিদ কি বুঝতে পারছো? ওকে, গুড। তাহলে আমাদের মোটামুটি আমি সবগুলো টপিক কভার করে ফেলছি। আর সবগুলো টপিক কভার করে ফেলছি। এখন আমি তোমাদেরকে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিব। এই ব্যাচে যারা আছে তাদেরকে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের 14টা ম্যাথের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, স্পেশাল প্রবলেম এগুলো। তো ওখানে সবগুলো তোমার পারতে হবে এমন কোনো কথা নেই, কিছু পারবা কিছু পারবা না। তো আমি আশা করবো অ্যাটলিস্ট 80% যাতে তোমরা সলভ করতে পারো। অ্যাসাইনমেন্টটা আমি আজকে মনে করো রাতের মধ্যে দিয়ে দিব, 14টা প্রবলেমের একটা অ্যাসাইনমেন্ট। সো কিছু প্রবলেম থাকবে খুবই হার্ড, কিছু প্রবলেম থাকে খুবই ইজি, কিছু প্রবলেম থাকে মাঝারি মডারেট লেভেলের। তো তোমার আমি অ্যাটলিস্ট আশা করবো তুমি খুব ইজি এবং মডারেট লেভেলে এগুলো সলভ করতে পারো। আর এক্সট্রিম যেগুলো কঠিন সেগুলো যদি না পারো কোনো সমস্যা নেই, পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নেই আপাতত। ভবিষ্যতে যখন আমরা এডমিশনে যাবো তখন হয়তো ওগুলো পারতে হবে, বাট এখন না পারলেও চলবে। ওকে, সো আজকের ক্লাস তাহলে এখানেই থাকুক। আমরা নেক্সট ক্লাসে মহাকর্ষ বিকর্ষ শুরু করে দিব। তো মহাকর্ষ বিকর্ষে প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের একটা পরীক্ষা অবশ্যই নিতে হবে। তোমাদের এই ব্যাচে কোনো পরীক্ষা হয়নি এখন পর্যন্ত। তোমরা ভেক্টর আর গতিবিদ্যা এই দুইটা মিলিয়ে একটা পরীক্ষা নিতে পারি, অথবা শুধুমাত্র ভেক্টরের একটা পরীক্ষা নিতে পারি। তো আমি গ্রুপে জানিয়ে দেবো কোনটার উপর পরীক্ষা নিব, ঠিক আছে? ওকে, তাইলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।